আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। এসএসসি ওয়ান শট ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসগুলোর আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব হচ্ছে ম্যাচিং টপিক নিয়ে, যেটা আসলে অনেক সহজ একটা টপিক এবং এইখানে কিন্তু খুব সহজেই আর কি ফুল মার্কস অর্থাৎ 5-এ 5 পাওয়া সম্ভব। তোমাদের প্রশ্নের 6 নাম্বার অংশে এটা কিন্তু আসে আর কি, 6 নাম্বার দাগে। তো সহজ বলে কিন্তু আসলে অনেকে এটা গুরুত্ব দেয় না, মানে প্র্যাকটিস করে না আর কি। ভাবতেছে যে সহজ তো এমনিতেই পারবো, কোনো গুরুত্বই দেয় না। বাট একটা বিষয় আছে এখানে, কিছু কিছু সময় কিছু কনফিউজিং ম্যাচিং আসে, যেটা আসলে মনে হয় যে অনেকগুলো উত্তর, বাট সাধারণত একটা উত্তর থাকে। দেখা যাচ্ছে যে একটার সাথে আরেকটা ম্যাচ করতেছে, পরবর্তীতে অন্যটার সাথে ওইটা ম্যাচ করতেছে না। সো তুমি পুরাটা লিখছো, লেখার পরে কী করতেছো, আবার কেটে দিচ্ছ। এই জন্য খুব সাবধানতার সাথে এটা কিন্তু দাগাতে হয় এবং ম্যাচ করতে হয়। তো গতানুগতিক ধারার বাইরে গিয়ে আজকে আমরা এই অনশট ক্লাসে কিভাবে নির্ভুলভাবে ম্যাচিং সমাধান করা যায় সেটা শিখব। তো চলো শুরু করি। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে তোমাদের একটু কিছু কথাবার্তা বলে নিই, যেটা হয়তো বা তোমরা অনেকেই জানো আর কি, তারপর একটু বলে নিচ্ছি। তোমরা জানো যে 3টি কলাম থাকবে এখানে, এটা একটা বিষয় তোমরা সবাই জানো যে 3টি কলাম থাকবে এবং এই কলামের সাথে সঙ্গতি রেখে বি এবং সি কলাম তোমাকে মিলাইতে হবে এবং 5টি বাক্যাংশ তৈরি করতে হবে যেগুলো অর্থবোধক হবে। নট নেসেসারিলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আসাই মানে বাক্য হয়েছে, বিষয়টা এমন না, অর্থবোধক কিন্তু হতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা কিছু ট্রিক্স দেখে নিই, যে ট্রিক্স হচ্ছে আমাদেরকে সাহায্য করবে নির্ভুলভাবে সমাধান করতে। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে কিভাবে অ্যান্সার পড়তে হবে। অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া এটা কি শুধু আমরা কলামগুলো A+2+4 এরকম লিখবো নাকি পুরাটাই লিখবো? দেখো, প্রথম কথা হচ্ছে যে এটার কোনো আসলে স্বতঃসিদ্ধ নিয়ম নাই যে তুমি যদি এইভাবে লিখো তাহলে তোমার নাম্বার কেটে নিবে বা 0 দিবে, এরকম কিছু নাই। প্লাস তুমি যদি এইটা লেখার পরে এইটা লিখো তাহলে তুমি অনেক বড় ভুল করে ফেলেছো বা হয় নাই, এমন কিছু না, দুইটাই ঠিক। ঠিক আছে, এইভাবে লিখলেও ঠিক আছে, এভাবে লিখলেও ঠিক আছে। তবে হ্যাঁ, তুমি যদি এইভাবে লিখো তাহলে ভালো হয়, এটা উত্তম পন্থা আর কি। ওইভাবে লিখলে যিনি তোমার এক্সামিনার আছে ওনার বাক্যগুলো দেখতে সুবিধা হয়। সো উনি তোমাকে ভালো বলতে তোমার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। ওভাবে লিখলেও ফুল মার্ক পাবা, তবে এভাবে লিখবা আর কি, যেহেতু সময় থাকে আমাদের ফার্স্ট পেপার এক্সামে। সো লিখতে তো অসুবিধা নেই, তাই না? আচ্ছা পরের পয়েন্টটা দেখো, এটা তো আমরা দেখলাম। এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেহেতু আমরা বাক্য তৈরি করতেছি, সো বাক্যের কিন্তু যে স্ট্রাকচারটা আছে, অর্থাৎ বাক্যের যে মেকানিজম আছে, কোথায় কোনটা বসে। ধরো আমাদের 3টা কলামে প্রথমে ধরো সাবজেক্ট দিয়ে দিল, তারপরে ভার্ব দিতে পারে, বা এমনও হইতে পারে প্রথম কলামে সাবজেক্ট ভার্ব দিল, অন্য কলামে হচ্ছে অন্য কিছু দিল। সো অর্থ করার তো একটা বিষয় এখানে থেকেই যায়, বাট তারপরেও যেহেতু আমরা বাক্য তৈরি করতেছি, বাক্যের ওভারঅল যে স্ট্রাকচারটা আছে এটা কিন্তু জানা অবশ্যই প্রয়োজন। চলো আমরা একটু শিখে নিই। এই পয়েন্টটা নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করব এবং এইখানে সবচেয়ে বেশি কিন্তু গুরুত্ব দিব। ওকে দেখো, আমরা ছোটোবেলা থেকে যেটা শিখে আসছি, বাক্যের স্ট্রাকচার কি বলো তো? স্ট্রাকচার অফ আ সেন্টেন্স। আমাদেরকে কেউ যদি বলে যে বাক্যের স্ট্রাকচারটা কি, তাহলে কোনো কথা না বলেই, এদিক ওদিক না দেখেই আমরা কি করি, আমরা কি বলি বলো তো? আমরা বলি হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরকম বলি, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা মনে করো যে সবাই জানে এটা, যে বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা আমার প্রশ্ন তোমাদের কাছে, আমরা যদি শুধুই সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলি, তার মানে কি ভার্বের পরে যা আছে সবই অবজেক্ট? আর কোনো এন্টিটি নাই যেটা ভার্বের পরে থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, ভার্বের পরে কিন্তু আরও অনেক কিছুই থাকতে পারে। এখন তাহলে কথা হচ্ছে যে বাক্যের সঠিক স্ট্রাকচার কোনটা, এটাই তোমাদের শেখাবো এখন। সারা জীবন মনে রাখবে, এখন থেকে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তোমাদেরকে যে বাক্যের সঠিক স্ট্রাকচার কোনটা, একেবারে বুক খুলিয়ে বলে দিবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বলবা। ঠিক আছে, এক্সটেনশন অনেকে হয়তো জানো, কিন্তু আমি মনে করি যে অধিকাংশই ওইটা জানতা। ঠিক আছে, এটা কিন্তু একেবারে 100% ঠিক কোনো স্ট্রাকচার না। এখন কথা হচ্ছে তাহলে এক্সটেনশনের মধ্যে কোন কোন বিষয় থাকতে পারে আমরা একটু দেখি। দেখো, এইখানে অবজেক্ট থাকতে পারে, এইখানে কমপ্লিমেন্ট থাকতে পারে, এবং একটা জিনিস যেটা থাকতে পারে সেটা হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডজাঙ্ক্ট, যেটাই বলো না কেন,
অ্যাডভার্ব থাকতে পারে। ঠিক আছে, এই তিনটা বিষয় এখানে কিন্তু থাকতে পারে। তার মানে হচ্ছে অবজেক্ট যদি বলি তাহলে কিন্তু আমি পুরা সেন্টেন্সটা স্ট্রাকচার 100% বলছি না, আমি অন্য বিষয়গুলো ওভারলুক করে যাচ্ছি। বাট এক্সটেনশন বললে ওর মধ্যেই তিনটা বিষয় আছে, সো আমরা এক্সটেনশনই বলবো। আচ্ছা, এবার আসো আমরা একটু শিখি। ধরো সাবজেক্ট হিসাবে কোন কোন পার্টস অফ স্পিচ হয় তোমরা কি জানো? সাবজেক্ট হিসেবে কোন কোন পার্টস অফ স্পিচ হয়? অবশ্যই জানো, সেটা হচ্ছে নাউন অথবা প্রোনাউন, এই দুইটা। ঠিক আছে, এবার আসো সাবজেক্টের আগে কি কি থাকতে পারে। সাবজেক্ট যেহেতু নাউন প্রোনাউন হয়, বিশেষ করে যদি নাউন হয় তাহলে নাউনের আগে কি বসে বলো তো? তোমরা বলো তো নাউনের আগে কি বসে? নাউন এর আগে নাউনকে কে মডিফাই করে বলো তো? নাউনের আগে তাহলে কে বসবে? সেই বসবে। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ বসে, এটা কিন্তু মাথায় রাখবা। কেননা আমরা দেখবা প্র্যাকটিস করতে যে এমন পাবো যেখানে জাস্ট একটা আর্টিকেল আর একটা অ্যাডজেক্টিভ দেওয়া, সো পরবর্তীতে বোঝাই যাচ্ছে যে দ্বিতীয় কলামে যেখানে নাউন দিয়ে শুরু হয়েছে ওইটাই হবে। সো এই যে স্ট্রাকচারটারগুলো মনে রাখলে কি হয়, তুমি সহজে অ্যান্সার করতে পারো, বুঝছো? এবং দেখা যাচ্ছে যে স্ট্রাকচার যদি তোমার মাথায় থাকে, সো তুমি স্ট্রাকচার অনুযায়ী বসাই দিলা, অনেক সময় হয়ে যায়, অর্থটাও মিলে যায় অধিকাংশ ক্ষেত্রে। বাট অনেক সময় তুমি স্ট্রাকচার না জানলে যদি একটু কঠিন ভোকাবুলারি দেয় তাহলে অর্থ করতে একটুখানি প্রবলেম হয়ে যায়, বুঝছো? আচ্ছা, ওকে, এবার আসো আমরা একটু ভার্ব নিয়ে স্টাডি করি, যে ভার্বের কোন কোন বিষয় আছে বা ভার্ব থেকে আমাদের কি কি জানতে হবে। দেখো ভার্বের অনেক ক্লাসিফিকেশন আছে। তুমি যদি কোনো যারা অ্যাডমিশন দিচ্ছে তাদের বই দেখো, দেখবা যে ভার্বের ক্লাসিফিকেশনে পুরো একটা ট্রি টপোলজি, নিশ্চয়ই জানো ট্রি টপোলজিকে, একটার পরে একটা শাখা গজিয়ে একটা বড় মানে একটা পুরা পেজ জুড়েই খালি আছে ভার্বের ক্লাসিফিকেশন। মানে প্রথমে এক টাইপ, তারপর ওখান থেকে দুই টাইপ, তারপর তিন চার টাইপ, এরকম করে আর কি ভার্বের ক্লাসিফিকেশন করা হয়। তো আমরা জাস্ট দুইটা টাইপ এখানে জানবো। কোন দুইটা বলো তো? এই যে দেখো ভার্বের টাইপ আমরা দুইটা জানবো, ফাইনাইট ভার্সেস নন ফাইনাইট। কেন শিখতেছি বলতেছি, এমনি এমনি শিখতেছি না, নিশ্চয়ই আমাদের ম্যাচিংয়ের সাথে লাগবে বলেই শিখছি। দেখো ফাইনাইট ভার্সেস নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আগে তোমাদেরকে বলি যে ফাইনাইট ভার্বটা কি, নন ফাইনাইট ভার্বটা কি। অনেকে হয়তো জানো, বলো তো ফাইনাইট ভার্বটা আসলে কি? আমি তোমাদেরকে সহজে বুঝাই দিচ্ছি। যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, ঠিক আছে, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, ওকে ফাইন, এটা হলো ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমরা এটার ক্ষেত্রে বলতে পারি যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, তাই তো? যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না। আচ্ছা, এবার দেখো তো, আমি যদি তোমাদেরকে বলি যে I went to market to buy food, ঠিক আছে, টু বাই ফুড ধরো বললাম। এবার বলো তো এখানে মোট কয়টা ভার্ব আছে? আমি জানি, তোমরা বলবা এখানে টোটাল কয়টা ভার্ব আছে। এই যে একটা এবং এই একটা। এইবার দেখো তো এই বাক্যটা কোন টেন্সে আছে সেটা যদি তোমাকে জিজ্ঞেস করি, তোমরা একেবারে না ভেবেই একবারেই বলে দিবা কি যে এটা পাস্ট টেন্সে আছে। কি দেখে বুঝলা বলো তো? ভার্ব তো দুইটা আছে, আমরা সাধারণত টেন্স কি দেখে চিনি? অফকোর্স ভার্ব দেখে চিনি। ভার্ব আছে দুইটা। এখন তুমি এইটা দেখে টেন্স চিনছো নাকি এইটা দেখে টেন্স চিনছো বলো? অবশ্যই কি বলবা যে তুমি কিন্তু এইটা দেখেই টেন্স চিনছো। সো এটা কিন্তু একটা কি ভার্ব হবে? ফাইনাইট। আর এটা হচ্ছে নন ফাইনাইট। ওকে, তো এইরকম আর কি। এবার তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, বলো তো দেখি যে একটা বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব বসতে পারে? কে কে পারো বলো তো দেখি একটা বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব বসতে পারে? হ্যাঁ, অধিকাংশই বলবা কি যে একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, আচ্ছা, একটা ফাইনাইট ভার্ব কি করে? বাক্যে বসে, তাই তো? ওকে, বাক্যে বসে। এটা হলো একেবারে মনে করো যে সাধারণ একটা নিয়ম, এটা একটা সাধারণ নিয়ম। বাট অসাধারণ একটা নিয়ম আছে, সেটা কি? বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব বসতে পারে কি না এই নিয়ম, বুঝছো? অবশ্যই বসতে পারে। কখন? যদি কনজাংশন থাকে। যদি কনজাংশন থাকে, ঠিক আছে, কনজাংশন, কনজাংশন চিহ্ন নিশ্চয় থাকে, তাহলে কি হয়? একের অধিক ফাইনাইট ভার্ব বসতে পারে। একের অধিক ফাইনাইট ভার্ব বসতে পারে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে?
দেখো কিভাবে হয়। এই যে একটা বাক্য তোমরা দেখলা যে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই ফুড, এই বাক্যটা ধরো দেখলা, দেখার পরে এখানে দেখো কোনো কনজাংশন নাই। সো কনজাংশন না থাকলে একটা ফাইনাইট ভার্ব বসছে। বাট এটাকে যদি আমরা একটু অন্যভাবে লিখি, দেখো তো এইভাবে লেখা যায় কি না, আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট, অনেকে বলবো হয়তো এটা কমপ্লেক্স, হ্যাঁ অবশ্যই, আই কুড বাই ফুড। এবার দেখো তো দুই বাক্যের মধ্যে কিন্তু অর্থগত কোনো পার্থক্য নাই, বাট স্ট্রাকচারে একটুখানি পার্থক্য আছে। কেমন, এই যে দেখো এইখানে একটা ফাইনাইট ভার্ব, এই যে এইখানে আরেকটা ফাইনাইট ভার্ব। কিসের জন্য? বিকজ অফ দিস এই যে কনজাংশন, এই যে সো দ্যাট এই কনজাংশন নিয়ে আসছি বলে আমি কিন্তু ফাইনাইট ভার্ব একটা বাড়াইতে পারলাম, বুঝছো? সো এইরকমভাবে আমরা যখন ম্যাচিং করব তখন দেখবো যে প্রথম কলামটা সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হইতে পারে। এবার দ্বিতীয় কলামে নিশ্চয়ই সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হলে দ্বিতীয় কলামে নতুন করে ভার্ব আমরা নিয়ে আসবো না, যদি না ওই ভার্বের সাথে একটা কনজাংশন থাকে। কেননা একটা ভার্ব যদি অলরেডি ইন্ট্রোডিউসড করা হয় তাহলে তো দ্বিতীয় ভার্ব আনতে গেলে আমার কী লাগবে? অবশ্যই কনজাংশন লাগবে। সো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? মনে থাকবে তো? ওকে, এবার দেখো আমরা তাহলে মোটামুটি ভার্বের যে বিষয়টা দেখলাম। এইবার এখানে আর কি আছে? ভার্ব তো দেখলাম, ভার্বের পরে এবার হচ্ছে আমরা এক্সটেনশনের এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি খুব সহজে এখানে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো অবজেক্ট তোমরা জানো, এটাও কিন্তু নাউন প্রোনাউন হয়, এবং অবজেক্টকে কীভাবে বের করতে হয়? অবজেক্টকে বের করার জন্য তোমাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, ঠিক আছে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে অবজেক্টকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, ইট দ্বারা রিপ্লেস করা যায়। ফর এক্সাম্পল কেউ যদি বলে, এই যে দেখো কেউ যদি বলে যে আই প্লে ফুটবল, ঠিক আছে, আই প্লে ফুটবল, ওকে ফাইন। এবার ধরো ভার্বের পরে যে এইটা আছে, এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট নাকি অ্যাডভার্ব, কীভাবে বুঝবা? তাহলে দেখো তুমি কি এই ফুটবলের পরিবর্তে ইট লিখতে পারো না? আই প্লে ইট হয় কি না? হয়, অবশ্যই হয়। তাহলে নিঃসন্দেহে এটা একটা অবজেক্ট, ঠিক আছে? বা কী বা কাকে খেলি, কি খেলি, এটা দিয়ে কিন্তু বেরিয়ে আসতেছে। একইভাবে দেখো আমরা যদি এরকম করে লিখি যে আই কাম টু স্কুল, এইবার আমাকে বলো তো এই যে টু স্কুল এটাকে তুমি কি বলবো? অবজেক্ট বলা যাবে কি না বলো তো? বলা যাবে না। কিন্তু আই কাম ইট হয়, এটা কি ইট দ্বারা রিপ্লেস করা যায়? যায় না, কিন্তু ইট দ্বারা রিপ্লেস করা যায় না। যেহেতু যায় না, সো এটা কিন্তু কী হবে জানো? যেটা অবজেক্ট হয় না সেটা সাধারণত অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব, ঠিক আছে? এটা কিন্তু একটা অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্ব, কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করতে হয়, ঠিক আছে? কিভাবে, এরকম কখন, কোথায়, কিভাবে, এরকম করে কিন্তু প্রশ্ন করতে হয়, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে এখানে এটাকে হিয়ার বা দেয়ার দ্বারা রিপ্লেস করা যায়, রিপ্লেস, ঠিক আছে? তাহলে আমরা যেটা অবজেক্ট সেটাকে ইট দ্বারা রিপ্লেস করতেছি, আর যেটা অ্যাডভার্ব সেটাকে হিয়ার দেয়ার দ্বারা কিন্তু রিপ্লেস করতেছি। সো আমরা বলতে পারি যে আই কাম হিয়ার বা আই কাম দেয়ার, এরকম কিন্তু বলতে পারি। আর কমপ্লিমেন্ট হচ্ছে দেখো একদম সোজা জিনিস কমপ্লিমেন্টটা। কেউ যদি বলে যে আই অ্যাম আই স্টুডেন্ট, দেখো তাহলে এই আই আর এই স্টুডেন্ট পরিপূরক। কমপ্লিমেন্ট মানে কি বলো তো? পরিপূরক, বা বলতে পারি আমরা সমান সমান যেটা আছে। তার মানে সাবজেক্ট এবং ভার্বের পরে যেটা থাকবে সেটা যদি একই জিনিসকে নির্দেশ করে, যেমন আই আর স্টুডেন্ট এখানে সেম। বাট যদি কেউ বলতো যে আই হ্যাভ আ স্টুডেন্ট, আই হ্যাভ আ স্টুডেন্ট, এখন আমাকে বলো তো যে এই আই আর স্টুডেন্ট কি সেম? না। তাহলে আই হ্যাভ আমার কি আছে? স্টুডেন্ট, ওটা কিন্তু অবজেক্ট, বাট এই স্টুডেন্ট কিন্তু কমপ্লিমেন্ট। দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, হি ফিলস হ্যাপি, হি ফিলস হ্যাপি। দেখো তো এই হ্যাপি যে সেই হি কিনা? সেম, মানে সমান সমান হচ্ছে কিনা? অফকোর্স হচ্ছে। সো এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট, এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে কি পড়ছিলাম আমরা? এটা একটা অবজেক্ট এবং এটাও একটা কমপ্লিমেন্ট। আই গেস বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি যতটুকু যা জানা দরকার সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে সারফেস লেভেলে আমরা কিন্তু জেনেছি। আই গেস এটা আমাদের প্র্যাকটিসে অবশ্যই অবশ্যই কাজে দেবে, ঠিক আছে? ওকে, চলো আমরা আর একটু ইয়াতে যাই। আচ্ছা, আমাদের মনে হয় ওইদিকে একটা পয়েন্ট বাকি ছিল, এই যে এটা তো আমরা শিখলাম। এবার দেখো আমরা একটু এটা শিখি।
বাক্যাংশগুলো খেয়াল করে দেখতে হবে যে সেখানে কোনো ঘটনার বর্ণনা আছে কি না। অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে বলতে পারে বা বাংলাদেশের আন্দোলন ইতিহাস নিয়ে কোনো একটা ম্যাচিং আসতে পারে। সো এখানে 1947 সালের ঘটনা থেকে 1971, 47, 52, 71, তারপরে হচ্ছে তোমার 2024-এ যে ঘটনা ঘটে গেছে সবগুলো কিন্তু ইনক্লুড করা থাকতে পারে। এই ক্ষেত্রে কি করবা, একেবারে সালের যে সিকোয়েন্স আছে প্রথমে 47, 52, 71, 24 এরকম করে সাজাবা, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। যদি এমন হয় যে তোমার 47 সালে যে ঘটনাটা ঘটছে ওটা একেবারে লাস্টে আছে, সমস্যা নেই, তুমি লাস্ট থেকেই শুরু করবা, এটা তো লাস্ট থেকে শুরু করা যায়, ঠিক আছে? এটা এইভাবে লিখলে ভালো হয়, বুঝছো? ওকে, তাহলে এবার চলো এটা দেখি যে বাক্যের অর্থে সাবলয়িত রক্ষার জন্য যেটা বললাম যে শেষের বাক্যাংশ দিয়েও যদি তোমার বাক্য শুরু করতে হয়, নো প্রবলেম। আমরা দেখবো যে কয়েকটা প্র্যাকটিস করবো নিচে, ওটা শেষের দিয়ে আমরা শুরু করছি, বাট স্টিল নো প্রবলেম। তবে হ্যাঁ, কেউ যদি প্রথম থেকে লেখে, ওকে, তার নাম্বার দেওয়া হবে, কোনো সমস্যা নেই, বাট 1 বা 2 কেটে নিতে পারে, ঠিক আছে? যদি ঘটনা ধারাবাহিকতা রক্ষা না পায় নাম্বার কেটে নিতে পারে, অনেকে নেয়, স্কুলে তো নেয় আর কি, বোর্ডেও নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ধারাবাহিকভাবে বাক্য গঠনের জন্য নাউনকে আগে লিখতে হবে। যেমন অনেক সময় এরকম থাকতে পারে যে পাংচুয়ালিটি, ঠিক আছে, তারপরে থাকতে পারে ইট, তাহলে ইট দিয়েও তুমি যে সেন্টেন্সটা লিখতে পারো পাংচুয়ালিটি দিয়েও সেম সেন্টেন্স লেখা যায়। তবে হ্যাঁ, পাংচুয়ালিটিটা আগে নিয়ে আসবা, পরে ইট নিয়ে আসবা, অর্থাৎ নাউনটাকে আগে লিখতে হবে, প্রোনাউনটা পরে। যেমন এখানে দেওয়া আছে যে কাজী নজরুল ইসলাম নিয়ে থাকলে কাজী নজরুল ইসলাম দিয়ে তুমি বাক্য আগে রচনা করবে, কেননা এটা নাও, পরে হি দিয়ে অন্য একটা বাক্য লিখবা, ঠিক আছে? এটা লিখলে খুবই ভালো হয় এবং এইটাই হচ্ছে লেখার নিয়ম। আচ্ছা, এবং সর্বশেষ খেয়াল রাখবা যে কোনো কলাম বা কোনো বাক্যাংশ বাদ গেছে কিনা একটা একটা করে লিখবা, কেটে দিবা, তাহলে তোমার আর গোলায় যাওয়ার ভয় থাকবে না। এক বাক্যাংশ 2 বার হয়েছে কিনা এটাও দেখবা, প্লাস হচ্ছে অর্থবোধক হয়েছে কিনা এটা দেখবা। অর্থ, এই যে সঠিক যে অর্থটা, এটা কিন্তু বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো চলো আমরা এটা দেখলাম, এবার হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিসের থ্রুতে অনেক কিছু আরও শিখতে পারবো, যেগুলো দেখবা যে আমরা একটাতে শিখতেছি কিন্তু অন্য এতে তুমি সেম জিনিস পাচ্ছ। দেখো, এটা যদি আমরা দেখি, এটা সাবস্টেন্সেস মানে হচ্ছে তোমরা জানো যে পদার্থ কল্ড অ্যাসিড, মানে যে পদার্থগুলো অ্যাসিড নামে পরিচিত। আচ্ছা, দেখো এইখানে কিন্তু আসলে এই যে প্রথম যে কলামে যে বাক্যাংশটা আছে বা যে শব্দগুলো আছে, এখানে কি কোনো ভার্ব আছে? ফাইনাইট ভার্ব আছে? ফাইনাইট ভার্ব নাই কিন্তু। এই যে তোমাদের হয়তো মনে হইতে পারে কল্ড, এটা কি ফাইনাইট ভার্ব? না, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, ওকে, এখানে ক্লজটা রিডিউস করা হয়েছে, সাবস্টেন্স হুইচ ইজ কল্ড অ্যাসিড ছিল, ওটাকে হুইচ ইজ বাদ দিয়ে কল্ড অ্যাসিডস করা হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের নিঃসন্দেহে একটা এখানে কি লাগবে বলো তো? নিঃসন্দেহে একটা ভার্ব দিয়ে তোমার হচ্ছে শুরু করতে হবে। আচ্ছা, তো এখন ভার্ব কি হবে সেটা জানার জন্য তোমার একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে সামান্য আইডিয়া দিই। কে জানো বলো তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? কেউ নাম শুনেছো আগে? অনেকে হয়তো নতুন শুনছো, বাট স্টিল অনেকে শুনেছো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? এগ্রিমেন্ট, দেখো এগ্রিমেন্ট মানে কি আমরা জানি, এগ্রিমেন্ট মানে হচ্ছে গিয়ে চুক্তি, তাই তো? এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। এখন তোমার কি মনে হচ্ছে টাকা পয়সার কোনো চুক্তি সাবজেক্ট ভার্বের সাথে? না 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 না, দেখো আমি এক্সাম্পল দিচ্ছি, দিলে বুঝতে পারবা। আমি যদি বলি দ্য বয়, তাহলে কি হবে বলো তো? গো নাকি গোজ? আর এদিকে যদি বলি দ্য বয়েস, তাহলে কোনটা হবে বলো তো? গো নাকি গোজ? নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এইটা হচ্ছে সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার সেহেতু এইখানে গোজ হবে, মানে বিপরীত সম্পর্ক। এইখানে যদি ইয়েস না থাকে তাহলে এখানে ইয়েস হবে, এইখানে যদি ইয়েস থাকে তাহলে এখানে ইয়েস হবে না, ঠিক আছে? অর্থাৎ এটা প্লুরাল, ভার্বটাও প্লুরাল হয়েছে। তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আইডিয়া কি? আইডিয়া হচ্ছে এমন যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সমান সমান ভার্বও কি হবে? ভার্ব সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, ঠিক আছে, প্লুরাল হয় সমান সমান ভার্বও প্লুরাল, ঠিক আছে? আচ্ছা, এইটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। এবার আসো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু ব্যতিক্রম ধর্মী নিয়ম আছে, বা বলতে পারো যে কিছু একটু ক্রিটিক্যাল নিয়ম আছে, বাট সব তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। তোমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা একটু আমি এখানে লিখে দিই। দেখো,
এই যে দেখো অনেক সময় এরকম থাকবে, প্রিপোজিশন থাকবে মাঝখানে, প্রিপোজিশন, আর এই পাশে একটা নাউন থাকবে নাউন 1, আর এই পাশে আরেকটা নাউন থাকবে নাউন 2, ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল লিখি এখানে, দেখো দ্য কালার, এখানে ধরো প্রিপোজিশন দিলাম অফ হিজ আইস, ঠিক আছে, দ্য কালার অফ হিজ আইস। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এইখানে হচ্ছে কয়টা আছে, এখানে একটা, এই যে কালার আছে একটা, আর এখানে হচ্ছে হিজ আইস আছে দুইটা। তাহলে এখন প্রিপোজিশনের নিয়ম হচ্ছে, প্রি মানে কি পূর্বে, পূর্বে, পূর্বে। সো পূর্বের যে নাউনটা আছে এটা কি সিঙ্গুলার, তাই তো, এটা হচ্ছে সিঙ্গুলার। সো ভার্ব হবে হচ্ছে ইজ, ঠিক আছে, ভার্ব হবে কি ইজ, সিঙ্গুলার, সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব। এটা দেখবা তোমরা অনেকবার নেক্সটে দেখবা, ঠিক আছে। একইভাবে যদি কোনো তোমার নন ফাইনাইট ভার্ব থাকে, নন ফাইনাইট ভার্ব যেটা এখানে আছে, যে দেখো কল্ড, সো এই ক্ষেত্রেও আমরা এই যে এইটা অনুযায়ী নেব, এইটা অনুযায়ী, প্রথমটা অনুযায়ী নিব আর কি। ওকে, সো সাবস্টেন্সেস কল্ড অ্যাসিডস, যে পদার্থগুলো অ্যাসিড নামে পরিচিত, এই যে এইটা হবে হ্যাভ, এই যে হ্যাভ কিন্তু প্লুরাল, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এটা তোমরা সবাই জানো। তাহলে হ্যাভ আ শার্প টেস্ট, একটা তীব্র গন্ধ আছে, যেটা যেটা পরিচিত, ঠিক আছে। দেখো তোমাকে একটা কথা বলি, তোমরা লেক্সিক্যাল কোহিশনের নাম শুনেছো, কোহিশন, লেক্সিক্যাল কোহিশন বা লেক্সিক্যাল চেইন। আচ্ছা, হয়তো বা তোমাদের জন্য টার্মটা কঠিন হয়েছে, সহজ করে বলি। লেক্সিক্যাল চেইন বা লেক্সিক্যাল কোহিশন হচ্ছে এমন কিছু শব্দ যেটা পরস্পর রিলেটেড, যেটা পরস্পর রিলেটেড। যেমন তুমি যদি কার নিয়ে লিখতে চাও, তাহলে কিন্তু তুমি কারের সাথে ভেহিকল শব্দ, ট্রাফিক শব্দ এগুলো ব্যবহার করতে পারো, কেননা এই কারের সাথে ভেহিকল, ট্রাফিক, হুইল এগুলো কিন্তু একেবারে চলে আসে, মানে সম্পর্কযুক্ত। একইভাবে তুমি যদি কুক নিয়ে কিছু লিখতে চাও, তাহলে কুকের জন্য তুমি ইনগ্রিডিয়েন্ট, তারপরে হচ্ছে তোমার আরও যে মশলাপাতি আছে সেগুলোর নাম কিন্তু নিয়ে আসতে পারো, বা হাঁড়ি কড়াইয়ের নাম নিয়ে আসতে পারো, মানে এগুলো কিন্তু পরস্পর রিলেটেড। একইভাবে তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবা, যে অপশনটা সাধারণত যার সাথে হয় ওই শব্দগুলো পাশাপাশি থাকে। যেমন কল্ড, এই যে কল্ড, কল্ড থাকলে কিন্তু ওখানে নোন, এই যে নোন হয়, ঠিক আছে। এই যে অ্যাসিডস, অ্যাসিডিটি, বুঝছো, মানে এইভাবে কিন্তু অনেকটা তোমার সহজ হয়ে যায় যে আসলে কোনটা উত্তর হবে, বুঝছো। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, এগুলো কিন্তু খুব ভালো ভালো টেকনিক। যখন তোমার দেখবে যে একটু আনকমন আসছে, এই বিষয়গুলো মাথায় রাখলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো যে এইটা গেল, এইটা গেল, আর হচ্ছে এইটা গেল। এরপরে দেখো অর্ডিনারি রেইন ওয়াটার, ঠিক আছে, অর্ডিনারি রেইন ওয়াটার, সাধারণ যে বৃষ্টির পানিগুলো আছে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ যে তোমার কোনো প্রকার কি নাই, ভার্ব নাই। সো নিশ্চয়ই পরের যে আমরা এটা নিব এখানে ভার্ব হবে, এটাই তো নিয়ম, যে সাবজেক্ট আছে কিন্তু ভার্ব নাই। এখন কি মনে হচ্ছে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, কোথাও দেখো কোনো ইয়াস নাই, তুমি তিনটা গুনলে তো হবে না, ঠিক আছে। রেইন ওয়াটার মিলে একটা শব্দ, অর্ডিনারি হচ্ছে অ্যাডজেক্টিভ, সো সব মিলেই হচ্ছে তোমার একটা নাউন ফ্রেজ। আচ্ছা, তাহলে অর্ডিনারি রেইন ওয়াটার, সাধারণ যে বৃষ্টির পানি, এটা কি অ্যাসিডিক হয়? আর তাছাড়া হচ্ছে তোমার এইখানে যে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে দেখো তো। আচ্ছা, প্রথমটা তো হবে না, বি ভার্ব মানে তুমি যে কোনো কিছু নিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, আর তো হবে না, আর হওয়ার সুযোগ নাই। আচ্ছা, বিটুইন অ্যাসিড অ্যান্ড রেইন, অ্যাসিড রেইন, বিটুইন সাধারণত যখন দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করি তখন ব্যবহার করা হয়, তাহলে ইজ হবে। ওকে ফাইন, ইজ হবে, ইজ হবে, এটা কেটে দিলাম। তাহলে অর্ডিনারি রেইন ওয়াটার ইজ, এই যে হালকা অ্যাসিডিক, এটা বলতেছে স্লাইটলি মানে কি হালকা, হালকা অ্যাসিডিক। ওকে ফাইন। এরপরে দেখো বাট রেইন ক্যান, ক্যান থাকলে সাধারণত সেখানে বি শব্দটা চলে আসে আর কি। কোথাও কি ক্যান আছে, বি আছে, এই যে এই যে এই যে দেখো বি। আচ্ছা, ক্যান বি মানে হতে পারে, বাট রেইন ক্যান বি ভেরি অ্যাসিডিক, কোথায় হতে পারে, কোথায় হতে পারে, ঠিক আছে, কোথায় হতে পারে, এই যে সিভিয়ারলি পলিউটেড এরিয়াস, কোথায় অ্যাসিডিক হইতে পারে, সিভিয়ারলি মানে মারাত্মকভাবে যেখানে দূষিত এলাকাগুলো আছে সেখানে হইতে পারে। আচ্ছা, তো আমাদের তাহলে আর মাত্র বাকি আছে হচ্ছে দুইটা। দেয়ার ইজ আ লিঙ্ক, এই যে লিঙ্ক মানে কি সংযোগ। এখন সংযোগ তো সাধারণত দুইজন বা দুইয়ের অধিক জিনিসের মধ্যে হয়, তাহলে সংযোগ বা কম্পেয়ার করার জন্য এখানে কোনটা আছে, বিটুইন আছে। সো চোখ বন্ধ করে কিন্তু এখানে কি হবে, এই যে বিটুইন। দেয়ার ইজ আ লিঙ্ক বিটুইন অ্যাসিড রেইন আর কার মধ্যে, অ্যান্ড ড্যামেজ টু হিউম্যান হেলথ। সো এই দুইটা কিন্তু আঙ্গাঙ্গিকভাবে জড়িত, যে অ্যাসিড রেইন হইলেই আমাদের হিউম্যান হেলথের ড্যামেজ বা ক্ষতি হবে। আচ্ছা, এখন নিশ্চয়ই এইটা যে কোনটা হবে তোমার আর বলে দেওয়ার দরকার নাই, কেননা একটাই কিন্তু আমাদের বাকি আছে, ঠিক আছে।
মেনি ওয়ার্ল্ড ফেমাস বিল্ডিংস আর অ্যাট রিস্ক, তারা রিস্কে আছে। এই যে বিল্ডিংস প্লুরাল, এই জন্য কিন্তু এখানে আর হয়েছে কারণে, কোন কারণে? ডিউ টু সিভিয়ার অ্যাসিড রেইন। বলো কঠিন এগুলো? একদম সহজ, কিন্তু শুধু প্র্যাকটিস করতে হবে। অ্যাটলিস্ট আমি ক্লাসে যেগুলো প্র্যাকটিস করাবো এগুলো কিন্তু এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওয়ান শট ক্লাসে যেগুলো প্র্যাকটিস করাই তোমাদের, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এমন দেখা গেছে যে আমরা স্লাইডে যে প্রশ্নগুলো রাখছি যে তার 50% মানে ওইরকম কোয়েশ্চেন চলে আসছে, এরকম নজিরও আছে, আমরা দেখাইতে পারি। ঠিক আছে, ওকে, তোমরা একটু রিসার্চ করলেই পাবা যে আমরা ওয়ান শটে যেগুলো প্র্যাকটিস করাই সেগুলো আসলে আসে কিনা। আসলেই আসে। সো তোমাদের ভালোর জন্য করাই, অবশ্যই প্র্যাকটিস করবা, যেগুলো প্র্যাকটিস করাবো অবশ্যই প্র্যাকটিস করবা। আচ্ছা, এবার দেখো পাংচুয়ালিটি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা, যেটা ঢাকা বোর্ড 24-এ আসছিল, নেক্সট পরীক্ষায় এটা আসার সম্ভাবনা রয়েছে। ওকে, দেখো পাংচুয়ালিটি নিশ্চয়ই তোমরা বোঝো যে সময়ানুবর্তিতার কথা বলতেছে, তাহলে পাংচুয়ালিটি ইজ এ ভার্চু। ঠিক আছে, পাংচুয়ালিটি ইজ এ ভার্চু। দেখো যদি এমন হয় প্রথম সেন্টেন্সে যদি পুরাটা একটা বাক্য থাকে, এটা মাথায় রাখবো ভালো করে, প্রথম সেন্টেন্স যদি পুরাটা একটা বাক্য থাকে সেক্ষেত্রে তোমার ওখানে তো সাবজেক্ট ভার্ব সব কিছু আছে। সো তুমি এক্সটেনশন এক হলো এক্সটেনশন বসাইতে পারো। দ্বিতীয়ত যদি তোমার কোনো সাবজেক্ট আনতে হয় বা যদি কোনো তোমার ভার্ব আনতে হয় বিশেষ করে, তাহলে কি বলছিলাম, একটা সেন্টেন্সে কিন্তু কনজাংশন ছাড়া দুইটা ফাইনাইট ভার্ব বুঝতে পারে না। তাহলে কনজাংশন কোথায় আছে সেখানে তোমাকে যেতে হবে। দেখো তো এইগুলা বাক্যের মধ্যে কোথায় কনজাংশন আছে, একমাত্র কিন্তু এইখানে। পাংচুয়ালিটি ইজ এ ভার্চু হুইচ ক্যান মেক, যেটা আমাদেরকে করতে পারে, কি করতে পারে, সফল করতে পারে। কোথায় আছে সেই সফল? এই যে সাকসেসফুল ইন ফিউচার, ভবিষ্যতে আমাদেরকে সাকসেসফুল করতে পারে। ঠিক আছে, এইটাই আর কি। ওকে, ইট হেল্পস, এটা আমাদেরকে সাহায্য করে। আচ্ছা, ইট হেল্পস, এটা আমাদেরকে সাহায্য করে। আচ্ছা, কাদেরকে সাহায্য করে? এইটা দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে। সো এটা যেহেতু একটা ফাইনাইট ভার্ব, আমাদের একটা অবজেক্ট লাগবে, তাহলে আমাদেরকে সাহায্য করে, তাই না? ইট হেল্পস কোথায় আছে? এইটা দেখো, এইটা অনেকে বলবা হয়তো বা এটাও তো একটা অবজেক্ট, বাট ইট হেল্পস পারসন ইজ, এরকম কি হয়? এমনিতে এখানে একটা ভার্ব আছে, আবার আর একটা ভার্ব তো কোনোভাবে নেওয়া সম্ভব না। সো ইট হেল্পস আস টু বিকাম, ইট হেল্পস আস টু বিকাম। আচ্ছা, এটা তো পড়ছি, ইট হেল্পস আস, ওইটা পড়ি নাই, সরি। ইট হেল্পস আস টু বিকাম, আমাদের কি হইতে সাহায্য করে বলো তো? কি হইতে? এই যে অ্যাকুরেট ইন টাইমিং, ইট হেল্পস আস টু বিকাম অ্যাকুরেট ইন টাইমিং। আচ্ছা, এখন দেখো একটা কনফিউশন তোমাদের মনে হয়তো জাগতেছে যে পাংচুয়ালিটি ইজ এ ভার্চু হুইচ ক্যান মেক আস অ্যাকুরেট। আচ্ছা, হুইচ ক্যান মেক অ্যাকুরেট ইন টাইমিং, এরকম হবে কিনা? উত্তর হচ্ছে এরকম হবে না, সাধারণত মিলবে না। এইটা কিন্তু বেশি মিলে যে টু বিকাম অ্যাকুরেট ইন টাইমিং, বাট এইটা একটু কম মিলে। তবে হ্যাঁ, ইন্টারচেঞ্জেবলি লিখলে যে তোমার নাম্বার একেবারে কেটে নেবে, বিষয়টা এমন না। তারপরেও দেখি আমরা পরবর্তীগুলো দেখলে আরও বোঝা যাবে যে এক্স্যাক্টলি আমরা ঠিকঠাক বসাইছি কিনা। এবার দেখো এ পাংচুয়াল, পাংচুয়াল এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সো আমরা জানি যে আর্টিকেল অ্যাডজেক্টিভ এরকম থাকলে পরবর্তীতে অবশ্যই একটা নাউন বসবে। তাহলে এ পাংচুয়াল, এই যে পারসন, এ পাংচুয়াল পারসন ইজ। ঠিক আছে, এ পাংচুয়াল পারসন ইজ। আচ্ছা, সি তাহলে কোনটা হবে? দেখো আমরা বলতে পারি যে এ পাংচুয়াল পারসন ইজ, তাকে সবাই ভালোবাসে, ইজ লাভড। ঠিক আছে, ইজ লাভড বাই অল। এখন দেখো তো তুমি এটাকে এরকম করে দিলে হইতো কিনা, এ পাংচুয়াল পারসন ইজ অ্যাকিউরেট ইন টাইম, এটাও কিন্তু হইতো না? অফকোর্স হইতো, বাট পরবর্তীতে এইটার সাথে বসানোর মতো কোনোটা আর থাকতো না। এইটাই হলো মেইন কথা, যে একটার সাথে একটা খুব ভালোভাবে মিলে যায়, বাট পরবর্তীতে একটা কোনোটার সাথে মিলে না। এই জন্য সবার সাথে সবাই মিলে যায় যেটা, সেটা দিতে হবে। ঠিক আছে, না হলে দেখবা যে তুমি 4টা মিলাইছো বা 3টা মিলাইছো, বাকি 2টা মিলতেছে না। এটাই হলো কাহিনী, মেইন কাহিনী হচ্ছে এইটাই আর কি। এই জন্য প্র্যাকটিস করতে হয় একটু, এবং বাক্যগুলো তোমার খাতায় তোলার আগে অন্তত একবার একটু ব্রেইন স্ট্রম করে নিতে হয় যে আমি আসলে কার সাথে কারটা বসাবো। আচ্ছা, এবার দেখো হি হু, এই যে দেখো এই জিনিস এরকম আসে। হি হচ্ছে এইখানে বলতে পারো অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টকে ফলো করে, তার মানে হি ইজ, এখানে আই হু তাহলে এম হইতো, বুঝছো? তাহলে হি হু ইজ কোথায় আছে? এই যে দেখো এক জায়গায় আছে। তাহলে হি হু ইজ পাংচুয়াল নেভার নেভার গেটস লেট ইন হিজ ওয়ার্ক, নেভার গেটস লেট ইন হিজ ওয়ার্ক, সে কখনোই তার কাজে দেরি করে না। আচ্ছা, ওকে, এরপরে দেখো ইফ উই বিকাম পাংচুয়াল, এই যে এটা কিন্তু কি বলতো, কন্ডিশনাল সেন্টেন্স,
কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স বুঝো 3 প্রকার কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড আর হচ্ছে থার্ড। এই যে ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কেম আই উড গো, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। তোমাদের সাধারণত ফার্স্ট কন্ডিশনাল থেকে বেশি আসে আর কি। সো এটা একটু মনে রাখবে যে এরকম যদি থাকে ইফ, তার মানে হচ্ছে তোমার পরবর্তীতে এই যে কোনটা জানি, এই যে ইফ উই পাংচুয়াল উই শ্যাল, এই যে উই শ্যাল এরকম বলবে, উই শ্যাল, উই উইল বা উই ক্যান এরকম আর কি, উই ক্যান শিওরলি সাকসিড ইন লাইফ। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে ওই কথাটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি একটার সাথে আরেকটা দিলা, কিন্তু পরবর্তীতে কিন্তু অন্যটার সাথে না মিললে সমস্যা, বুঝছো? আচ্ছা, এইটা অতটা গুরুত্বপূর্ণ না। এই যে দ্য রোল অফ উম্যান, এটা ভালো করে পড়তে হবে। দেখো ভালো করে দেখো, এইখানে দেখো এই যে তোমাদেরকে যেটা শিখেছিলাম যে প্রিপোজিশনের পরে সাধারণত 2টা নাউন থাকে, মানে প্রিপোজিশন থাকলে 2টা নাউন চলে আসে, দ্য রোল উম্যান। ঠিক আছে, সো প্রি মানে কি পূর্বে, তাহলে রোল অনুযায়ী হবে দ্য রোল অফ উম্যান ইন নেশন বিল্ডিং। তাহলে এখানে অনেকগুলা তোমার শব্দ আছে বাট কোনো ভার্ব নাই, তাহলে নিশ্চয়ই একটা ভার্ব দরকার এবং ভার্বটা সিঙ্গুলার হতে হবে। কোথায় কোথায় সিঙ্গুলার ভার্ব আছে? এখানে তো কোনো ভার্ব নাই, এটা হবে না, এটা তো হওয়ার সুযোগ নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা হইতে পারে ক্যান নট বি ডিনাইড। ঠিক আছে, এদিকে আর কোনো ভার্ব আছে কিনা দেখি তো, না এদিকে কোনো ভার্ব নাই, এদিকে কোনো ভার্ব নাই, তার মানে এইটাই হবে দ্য রোল অফ উম্যান ইন নেশন বিল্ডিং ক্যান নট বি ডিনাইড। আচ্ছা, এর মধ্যে কোনটা হইতে পারে চলো তো দেখি। ওকে, এর মধ্যে তো একটা হয় না, তাহলে দেখো ইন দ্য ফ্যামিলি এপার্টস তো হবে না, এনিমোর মানে আর ডিনাই করা যাবে না, ইন দ্য সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যে সিচুয়েশনটা চলে আসছে এই সিচুয়েশনে কোনোভাবে উম্যানদের যে রোল আছে এটা ডিনাইট করার সুযোগ নাই। আচ্ছা, তাহলে এইটা দিলাম, এরপরে হচ্ছে এইটা দিলাম। এবার দেখি ইট ইজ নট পসিবল। আচ্ছা, এটা কোনোভাবে সম্ভব নয়। ঠিক আছে, কাদের জন্য সম্ভব নয়? এই যে এদিকে কিন্তু সাবজেক্ট ভার্ব আছে সবগুলোই। আচ্ছা, কাদের জন্য সম্ভব নয়? এই যে ফর এনি নেশন টু রিচ ইটস গোল, এর গোলে যাওয়া সম্ভব নাই যদি আমরা উম্যানদেরকে অ্যালাউ না করি, উইথাউট অ্যালাউইং দ্য উইমেন ফোক টু প্লে দেয়ার অ্যাক্টিভ রোল। তাদেরকে অ্যাক্টিভ রোল যদি তারা প্লে না করে তাহলে কিন্তু কোনোভাবেই তাদের কি করা সম্ভব নয়, মানে কোনো নেশনের উন্নতি করা সম্ভব নয়। আচ্ছা, এরপরে দেখো দেয়ার ওয়াজ এ টাইম, দেয়ার ওয়াজ এ টাইম, এর সাথে ওয়েনটা চলে আসে, এই একটা ফ্রেজ যার সাথে এই ওয়েনটা চলে আসে। দেয়ার ওয়াজ এ টাইম মানে এমন একটা সময় ছিল যখন, এমন একটা সময় ছিল যখন, যখন কি হয়েছে সে ওয়েন, এই যে ওয়েন উইমেন ওয়্যার লকড, এটা প্যাসিভ, তার মানে তাদেরকে লক করা হইতো। কোথায় লক করা হইতো, কোথায় লক করা হইতো চলো তো দেখে আসি। এই যে উইথাউট এনি ডিগনিটি অ্যান্ড ওয়ানার, মানে কোনো প্রকার সম্মান বা মর্যাদা ছাড়া তাদেরকে একেবারে ঘরের মধ্যে লক করে রাখা হইতো। খুব খারাপ সময় ছিল, বুঝছো? আচ্ছা, এটা দেখলাম। ওকে, এবার দেখো দে ওয়ার অনলি ইনস্ট্রুমেন্ট, দে ওয়ার দ্য অনলি ইনস্ট্রুমেন্ট, তারাই একমাত্র তোমার বলতে পারো যে একটা টুল ছিল বা ব্যবহারযোগ্য জিনিস ছিল টু সার্ভ, সেবা করার জন্য। কি সেবা করবে? যে এইখানে দেখো দেওয়া আছে দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স, পরিবারের ঘরের জিনিসপত্র করার জন্যই তার একমাত্র টুল ছিল, আর কেউ করতো না। বাট দ্য আউটলুক মানে নিশ্চয়ই জানো দৃষ্টিভঙ্গি অ্যান্ড অ্যাটিটিউড, মনোভাব অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। ঠিক আছে, দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে কিন্তু এখানে 2টা সাবজেক্ট আছে, আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড। সো আমরা একটা প্লুরাল ভার্ব করি, একটাই তো আছে, এই যে টুয়ার্ডস উইমেন হ্যাজ চেঞ্জ, আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড দুইটাকে একসাথে ধরে এখানে হ্যাজ করা হয়েছে, হ্যাজ চেঞ্জড উইথ দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন, সিভিলাইজেশন যেই সামনে যাচ্ছে এই আউটলুক চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে, এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, প্রাইস হাইক। দেখো প্রাইস হাইক মানে কি বলো তো? মূল্য বৃদ্ধি। প্রাইস হাইক মানে কি? পণ্যের যখন মূল্য বৃদ্ধি পায় এটাকে আমরা কি বলি? প্রাইস হাইক বলি। সো প্রাইস হাইক হ্যাজ অ্যাডেড, মনে রাখবে অ্যাডেডের সাথে টু বসে। ঠিক আছে, এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েও কিন্তু অনেক সময় বোঝা যায় জিনিসটা যে কোনটার পরে কোনটা বসবে। সো আমরা বলতে পারি যে প্রাইস হাইক হ্যাজ অ্যাডেড কি এনেছে? একটা নতুন মাত্রা এনেছে। এই যে কোথায় নতুন মাত্রা আছে? এই যে এ নিউ ডিমেনশন। ঠিক আছে, এ নিউ ডিমেনশন। এবার দেখো টু কোথায় আছে? তো টু কোথায় আছে? এই একটা টু আছে, এই একটা টু আছে। এবার দুইটার সাথে মিলাই পড়ো তো। প্রাইস হাইক হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন টু মিট আপ দ্য এক্সেসিভ লোড। মানে প্রাইস হাইক হইলে কি আমরা আমাদের লোডকে মিট করতে পারবো? মানে আমাদের যে লোড আছে সেটা কি সামলাইতে পারবো? কোনোভাবে পারবো না কিন্তু। তাহলে এই যে
প্রাইস হাইক একটা প্রবলেমস, ওই যে লেক্সিক্যাল যে ওয়ার্ডগুলো আছে প্রবলেমস অফ বাংলাদেশ, ঠিক আছে, টুর সাথে এটাই কিন্তু মিলে যায়। আচ্ছা, এবার দেখো প্রাইস হাইক ইজ কস্ট, পণ্যের মূল্য বৃদ্ধির কারণ, কস্ট বাই, কিসের কারণ বলো তো, কোন কারণে হয়, বাই লিডস টু, এরকম হবে, বাই ফর দ্য ফিক্সড ইনকাম গ্রুপ পিপল, নাকি বাই দ্য হাইক, এই বাই কি হবে, হবে না। সো এই যে বাই শর্ট, ঠিক আছে, এই যে শর্ট সাপ্লাই অফ কমোডিটিস, মানে যখন পণ্যের সাপ্লাইটা কমে যায় তখন কি হয়, এই যে অফ ডেইলি নেসেসিটিস, এই যে তার মানে হচ্ছে যখন শর্ট সাপ্লাই অফ কমোডিটিস অফ ডেইলি নেসেসিটিস, যখন আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যোগানটা কমে যায়, সো মূল্য বৃদ্ধি পাবে, স্বাভাবিকই, যারা ব্যবসায়ী আছে ওরা বেশি মূল্যে বিক্রি করবে। আচ্ছা, ভ্যাস্ট মানে হচ্ছে বৃহৎ, মেজরিটি আর হার্ড হিট, মানে আমাদের অধিকাংশই যারা আছে তারা হচ্ছে অনেক বেশি হার্ড হিট, কিসের কারণে হার্ড হিট, এই যে বাই দ্য হাইক, এই যে দেখো এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস, সো প্যাসিভ ভয়েস থাকলে সাধারণত বাই বসবে, এটা স্বাভাবিক, প্রিপোজিশন হিসেবে বাই অধিকাংশ ক্ষেত্রেই বসে। সো বাই দ্য হাইক ইন প্রাইসেস, আর কোনটার কারণে বলো তো, আর কোনটার কারণে তারা হচ্ছে তোমার এ হইতেছে, এই যে ই নাম্বার যেটা, আর কোনটার কারণে, প্রায় এই যে কোনটা বলতেছিলাম, এই যে দ্য ভাস্ট মেজরিটি আর হার্ড হিট বাই দ্য হাইক ইন প্রাইসেস, আর কোনটার কারণে, এই যে দেখো অ্যান্ড ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, এই যে ইনফ্লেশন মানে কি, মুদ্রাস্ফীতি। সো তারা হচ্ছে প্রাইস হাইক এবং মুদ্রাস্ফীতি, মানে এক তো তোমার জিনিসপত্রের দাম বাড়তেছে, দ্বিতীয়ত টাকার মান কমতেছে, বুঝছো, এই দুইটা বিষয়ের কারণে কিন্তু তারা অনেক বেশি পরিমাণে তোমার কি বলা চলে এটা, মানে হার্ড হিট মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি। ওকে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এই যে ডিফিকাল্টের সাথেও টু বসে, ঠিক আছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, কাদের জন্য ডিফিকাল্ট, এই যে ফর দ্য ফিক্সড ইনকাম পিপল, ফর দ্য ফিক্সড ইনকাম গ্রুপ অফ পিপল, যাদের ইনকাম মানে যারা বিশেষ করে চাকরি বাকরি করে তাদের তো ইনকাম ফিক্সড, সো তাদের জন্য খুবই ডিফিকাল্ট হচ্ছে, ডিফিকাল্টের সাথে টু বসে, টু কোথায় আছে, এই যে এক জায়গায় আছে, এই যে টু মিট আপ দ্য এক্সেসিভ লোড, এই যে অনেক বেশি লোড হচ্ছে, টাকা তাদের হচ্ছে কি, মানে ইনকাম বাড়তেছে না, আবার জিনিসপত্রের দাম বাড়তেছে, সো এটা তাদের জন্য একটা লোড হয়ে যাচ্ছে, অনেক বেশি লোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো প্রাইস হাইক একটাই বাকি আছে, প্রাইস হাইক লিডস টু, প্রাইস হাইক ধাবিত করে এই যে ওয়াইড স্প্রেড করাপশন অ্যান্ড মোরাল ডিগ্রেডেশন, সো এটা হচ্ছে ব্যাপক দুর্নীতি আর তোমার হচ্ছে মোরাল ডিগ্রেডেশন, মানে নৈতিক অবক্ষয়ের দিকে কিন্তু আমাদেরকে ধাবিত করে আর কি। সো এটা আমাদেরকে সবাই মিলে এ করতে হবে আর কি। এই যে দেখো এটা অনেক গুরুত্বপূর্ণ, পেট্রিয়টিজম, দেশপ্রেমিক, এটাও গুরুত্বপূর্ণ, আমরা গুরুত্বপূর্ণগুলোই প্র্যাকটিস করব। এই যে দেশপ্রেম আর কি, দেশপ্রেম। ওকে, পেট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, বুঝতেই পারছো যে এটা হচ্ছে অনেক বড় একটা গুণ। সো পুরো একটা সেন্টেন্স আছে, এখন আমরা দেখি তো এখানে কোনটা হয় বা কোনটা আমরা দিতে পারি। এটা তো হবে না, এটা হবে না, আচ্ছা এটা হইতে পারে তাই না, যে পেট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু দ্যাট ইন্সপায়ার চিলড্রেন টু প্রিপেয়ার, আর এটা ধরো অন্য কোনো একটা সেন্টেন্স দিলাম, ধরো আমরা এটা দিতে পারি যে প্রিপেয়ার টু শেড দ্য লাস্ট ড্রপ অফ হিজ ব্লাড, এটা দিলেও কিন্তু সেন্টেন্স হয়ে যাবে। বাট পরবর্তীতে দেখো এখানে কিন্তু ওই যে চিলড্রেনের কথা আছে, সো উই অল শুড এনকারেজ আওয়ার চিলড্রেন, এইটা যখন আমরা লিখতে যাব তখন কিন্তু আর মিলাইতে পারবো না, বুঝছো, এই জন্য ওইটা দেখেই ওইটার সাথে যদি ওইটা তুমি বাক্য রচনা করে ফেলো তাহলে পরে কিন্তু আবার তোমার কাটাকাটি করা লাগবে, বুঝছো। সো আগে ব্রেইন স্টর্ম করে নিবা, খাতায় রাফ করে নিবা, নেওয়ার পরে দেখবা যে সব যখন মিলতেছে তখন লিখবা। আচ্ছা চলো তাহলে ওইটার সাথে কোনটা হয়, প্র্যাকটিসিজম ইজ এ গ্রেট ভার্চু। আচ্ছা তাহলে আমরা দিতে পারি উইথাউট হুইচ, এই যে এটা দিতে পারি উইথাউট হুইচ, যেটা ছাড়া উই ক্যান নট আমরা কি করতে পারি না, একটা ভার্ব লাগবে, ইউ ক্যান নট ড্রিম, এই যে আমরা এই যে ড্রিম, ক্যান নট একটা মডাল নিয়ে আসছো, তার মানে কি একটা ভার্ব লাগবে না, মডালের পরে এই যেমন আই শুড হয়ে গেছে না, হয় না, আই শুড গো, তার মানে কি মডাল ভার্ব নিয়ে আসলে ওর পরে একটা মেইন ভার্ব লাগে, বুঝছো। আচ্ছা তাহলে উইথাউট হুইচ ইউ ক্যান নট ড্রিম অফ এ ডেভেলপড নেশন, আমরা একটা উন্নত দেশের স্বপ্ন দেখতে পারি না, ঠিক আছে। আচ্ছা ইট ইজ সাচ এ ভার্চু, দেখছো এখানে কিন্তু তোমারে ইয়ে করে দিছে আর কি, যে প্যাট্রিয়টিজম প্রথমে দিছে, ইট প্রথমে দিছে, বাট কিছু কিছু প্রশ্নে দেখবা যে আমরা একটু পরে যাচ্ছি, প্রথমে ইট থাকবে, পরে কিন্তু তোমার ওই প্যাট্রিয়টিজম থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আগে প্যাট্রিয়টিজম দিয়ে বাক্য রচনা করতে হবে, বুঝছো। ওকে, তাহলে ইট ইজ সাচ এ ভার্চু, এটা এমন একটা ভার্চু, তাহলে এটা এমন একটা ভার্চু আমরা কোনটা লিখতে পারি, ফর হুইচ, এই যে ফর হুইচ যার জন্য আ সিটিজেন ডাজেন্ট হেজিটেট, হেজিটেট মানে কি দ্বিধা করে না, দ্বিধা করে না, কি দ্বিধা করে না বলো তো। আচ্ছা
হেজিটেট, আচ্ছা এইটা হবে না, দেমসেলফ টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, হ্যাঁ এইটাই হওয়ার কথা, তাই না? এটাই কিন্তু হওয়ার কথা, কিন্তু এইটা যদি হয় তাহলে হচ্ছে আমরা ওই যে চিলড্রেনের যে বাক্যটা এরপরে আছি ওইটা মিলাইতে পারবো না, ঠিক আছে? এটা কোনোভাবে মিলাইতে পারবো না। এই জন্য আমাদেরকে হচ্ছে আমরা দিতে পারি হলো এই যে টু শেড দ্য লাস্ট ড্রপ অফ হিজ ব্লাড, এই যে ফর হুইচ আ সিটিজেন ডাজেন্ট হেজিটেট। কেন দেখো এইখানে দেয়ার আছে, বুঝছো? এখানে দেয়ার আছে, কথা হইতেছে যে এটা একটু তোমার টাইপের, একটু কনফিউজিং টাইপের। চিলড্রেনের যে কথাটা আছে এই যে এইখানে দেখো, ফ্রেন্ডশিপে চলে গেছি, এটা হলো চিলড্রেন, এই যে চিলড্রেনের এটা হলো প্লুরাল। সো প্লুরাল হইলে কিন্তু তোমার প্রোনাউন হিসাবে কি বসবে? দে বসবে। বাট এইখানে দেখো এই যে এ সিটিজেন আছে, সো এ সিটিজেন হইলে এই যে হিজ বসবে, ঠিক আছে? হিজ বসবে, এই জন্যই কিন্তু। আদারওয়াইজ যদি এখানে সিটিজেন্স থাকতো তাহলে কিন্তু এই যে এইটা তোমার হচ্ছে হইতো আর কি, বুঝছো? এই জন্য একটু মাথায় রাখতে হবে বিষয়টা, এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন, সো বোর্ডে কিন্তু অনেক সময় এরকম কোয়েশ্চেন আসে আর কি। ওকে, প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স আস, আমাদেরকে ইন্সপায়ার করে, কি ইন্সপায়ার করে? টু বি রেডি টু ফাইট এগেনস্ট অল অপারেশনস দ্যাট হিন্ডার আওয়ার প্রোগ্রেস। সো আমরা এটার সাথে এই যে ইন্সপায়ার্স টু বি রেডি, ইন্সপায়ারের সাথে টু হয়, আচ্ছা। সো আমরা কিন্তু এটা দিতে পারি। এরপরে দেখো কি আছে, সো উই ওয়াল শুড এনকারেজ আওয়ার চিলড্রেন, আমাদের চিলড্রেনকে এনকারেজ করা উচিত টু বি প্যাট্রিয়ট অ্যান্ড টু ডিভোটেড, এই যে টু বি প্যাট্রিয়ট, তাদেরকে প্যাট্রিয়ট হতে আমাদেরকে এনকারেজ করা উচিত, অ্যান্ড ডিভোটেড দেমসেলভস টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দেশের জন্য তারা যাতে তাদেরকে নিবেদিত করে সেই জন্য তাদেরকে ইন্সপায়ার করা উচিত। অ্যান্ড লাস্টে যেটা আছে দেখো সহজে মিলিয়ে যাবে, রেডিও অ্যান্ড টেলিভিশন শুড টেলিকাস্ট, এই যে টেলিকাস্টের তিনটাই কিন্তু সেম, মানে V1, V2 আর V3 প্রোগ্রামস। এইবার এইখানে কিন্তু আমরা এটা দিতে পারি যে দ্যাট ইন্সপায়ার চিলড্রেন টু প্রিপেয়ার, একটা বাকি আছে যে প্রিপেয়ার টু দেয়ার রেসপেক্টিভ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি, প্রিপেয়ার টু দেয়ার রেসপেক্টিভ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি, এই যে দেয়ার বসছে, ঠিক আছে, শুধু চিলড্রেন থাকার কারণে। তাহলে এই হচ্ছে কাহিনী। এটা তোমার কোন বোর্ডের কোশ্চেন ছিল আমরা একটু দেখি। এটা ছিল হচ্ছে দুইবার আসছে, চট্টগ্রাম 24 এবং যশোর বোর্ড 20। যশোর বোর্ডের কোশ্চেন যেহেতু একটু মায়ের প্যাস থাকবে আর কি, তোমরা সবাই জানো। ওকে, এটা আমরা প্র্যাকটিস করব না, এইটা হচ্ছে ওর সাথে আর কি। ডেমোক্রেসি ততটা গুরুত্বপূর্ণ না। এরপর হচ্ছে আচ্ছা এইটা আমরা একটু দেখি, ইমেইল অনেক সময় আসে আর কি, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো ইমেইল ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন, এটা অনেক সুন্দর একটা ইনভেনশন। ওকে ফাইন, সাবজেক্ট ভার্ব সব কিছুই আছে মোটামুটি। তারপরে হচ্ছে এইখানে তোমরা বুঝতে পারছো যে এটা হলো কমপ্লিমেন্ট, কেননা ইমেইল আর ওয়ান্ডারফুল ইনভেনশন হচ্ছে সেম। ওকে, তাহলে নতুন করে আমরা একটা বাক্য তৈরি করতে পারি, এটা দিতে পারি না, অ্যান্ড ইট প্লেইজ অ্যান ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ইনভেনশন এবং এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিসের জন্য বলো তো, কিসের ভূমিকা পালন করে, কোথায় কোথায়? এই যে ইন বিজনেস অ্যান্ড কমিউনিকেশন, বিজনেসে এবং কমিউনিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে ফাইন, দিস ইজ এ সাইন্টিফিক ওয়ে। আচ্ছা, ওয়ে পরে সাধারণত অফ হয়, ঠিক আছে, ওয়ে অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অফ কোথায় আছে দেখো তো, অফ কোথায় আছে, এই যে ওয়ে অফ সেন্ডিং মেসেজেস, ডেটা অ্যান্ড ইনফরমেশন ফাইলস, এইগুলো হচ্ছে তোমার সেন্ড করতে সহায়তা করে। তাহলে হচ্ছে মানে কতক্ষণে, উইদিন আ ফিউ সেকেন্ড, একেবারে তোমার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা পাঠায়। আচ্ছা, এবার দেখো এটা যদি আমরা বলি কমিউনিকেশন থ্রু ইমেইল ইজ মেড বিটুইন, আচ্ছা বিটুইন আছে মানে কি, দুইজন থাকবে, দুইজন ব্যক্তি। এই যে দেখো টু পার্সন অর অফিসেস অ্যান্ড দ্য রিসিভারের কি মানে ওইখানে দাঁড়ায় থাকতে হয় এরকম কোনো বিষয় না। লাইক আমরা যখন টেলিফোনে কথা বলি তখন কিন্তু তোমার দুইজনকে সাইমালটেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হয়, বাট ইমেইলে লাগে না। তুমি একটা ইমেল পাঠিয়ে দিলা, এটা তোমরা সবাই জানো যে যখন যাকে পাঠিয়েছি সে যে কোনো সময় কিন্তু সেটা দেখতে পারে। আচ্ছা, সো তাহলে কোনটা হবে, এই যে দ্য রিসিভার ইজ নট রিকোয়ার্ড টু রিমেইন প্রেজেন্ট সাইমালটেনিয়াসলি লাইক টেলিফোন। ওকে ফাইন, তাহলে এটা আমরা দেখলাম। এবার হচ্ছে টু অপারেট অ্যান ইমেল সিস্টেম, একটা ইমেল সিস্টেম অপারেট করতে উই সাবজেক্ট আছে, তাহলে পরবর্তীতে ভার্ব লাগবে আর কি, উই নিড, এই যে উই নিড ভার্ব আছে এইখানে, উই নিড টু সেটস অফ কম্পিউটার্স, এই যে হুইচ আর কানেক্টেড ইন আ নেটওয়ার্ক, দুইটা তোমার হচ্ছে
কম্পিউটার লাগবে, যেটা নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে, মানে ইন্টারনেট থাকতে হবে। ইমেল ফাংশনস ইনস্ট্যান্টলি, দ্রুত ফাংশন করে উইথ দ্য হেল্প অফ এই যে আ কম্পিউটার সেট, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন অ্যান্ড ট্যাব। তাহলে একটাই বাকি আছে, অ্যান্ড দ্য ইন্টারনেট কানেকশন। ঠিক আছে, অ্যান্ড দ্য ইন্টারনেট কানেকশন। ঠিক আছে, আই গেস বুঝতে পেরেছো, সহজ আছে জিনিসগুলা, খুব বেশি কঠিন না। আচ্ছা, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে বাংলাদেশের যে ভূমিকম্পের বিষয়টা। বাংলাদেশ লাইস মানে বাংলাদেশ অবস্থিত, এখানে লাই মানে মিথ্যা কথা বলে না। বাংলাদেশ লাইস মানে কি বাংলাদেশ মিথ্যা কথা বলে? না না না, বাংলাদেশ লাইস মানে বাংলাদেশ এটা হচ্ছে অবস্থিত। কোথায় অবস্থিত? বাংলাদেশ কোথায় অবস্থিত? লাইয়ের সাথে সাধারণত ইন হয়, অ্যাক্টিভ মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লাই ইন, বুঝছো? এই যে ইন অ্যান্ড অ্যাক্টিভ আর্থকোয়েক জোন, এই যে মানে একটা সক্রিয় ভূমিকম্পন প্রবণ এলাকায় বাংলাদেশ কিন্তু অবস্থিত। আচ্ছা দেখো, দ্য রেকারেন্সেস, আচ্ছা এটার পর এটার আগে এটা ডিউরিং রিসেন্ট ইয়ার্স, বর্তমান সময় কি হইতেছে? ডিউরিং রিসেন্ট ইয়ার্স আর্থকুইকস, এখানে কিন্তু এটা পুরাটা তোমার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সো সাবজেক্ট ভার্ব এখনও আসে নাই, আমাদেরকে নিয়ে আসতে হবে। তো সাবজেক্ট ভার্ব কিন্তু এখানে শুধু এই জায়গায় আছে, এই সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। তাইলে ডিউরিং রিসেন্ট ইয়ার্স আর্থকুইকস রেকার মানে কি? পুনরায় ঘটা, মানে বারবার ঘটতেছে। সো রেকার এমন একটা শব্দ, এর সাথে তোমার ফ্রিকুয়েন্টলি শব্দটা সবচেয়ে ভালো যায়। রেকার ফ্রিকুয়েন্টলি মানে বারবার ঘটতেছে, এটা হচ্ছে লেক্সিক্যাল চেঞ্জ, এই শব্দের পরে এই শব্দ চলে আসে। ইন বাংলাদেশে আর কি বারবার ঘটতেছে। এরপর দেখো, দ্য রেকারেন্সেস, এই যে পুনরাবৃত্তি অফ আর্থকুইকস, এই আর্থকুইক যখন পুনরাবৃত্তি হয় তখন মানে কেমন হয় এবং এটা কখন পুনরাবৃত্তি হচ্ছে? বর্তমান সময়ে, তাই না? এই যে রিসেন্ট ইয়ার্স, এইখানে যেমন তোমার হচ্ছে আর্থকুইকস রেকার চলে আসছে, তাহলে এখানে রিকারেন্স যেহেতু চলে আসছে, সো এই যে এখানে রিসেন্ট ইয়ারটা চলে আসবে, দেখছো? মানে একটার সাথে আর একটা কিন্তু কানেক্টেড। দ্য রেকারেন্সেস অফ কোয়েকস, এখানেও রেকারেন্স আছে, মানে আমি আরও ভালো করে বুঝাবো। দেখো এখানে রিসেন্ট ইয়ার ছিল, এখানে হচ্ছে তোমার এই যে রেকার হয়েছিল, এবার এইখানে রেফারেন্সেস আছে, সো এইখানে রিসেন্ট ইয়ার হবে। ইন রিসেন্ট ইয়ার্স হ্যাভ ফ্রাইটেন্ড, যেটা ফ্রাইটেন্ড করেছে মানে ভয় দেখিয়েছে। কাদেরকে ভয় দেখিয়েছে? দেখো তো, এই যে এভরিবডি অফ আওয়ার কান্ট্রি, আমাদের সবাইকে ভয় দেখিয়েছে, আমরা ব্যাপক ভয় পেয়েছি। দেখো এক্সপার্টের কাজ হচ্ছে কি? আমাদেরকে সতর্ক করা। সো এক্সপার্টস গেভ ওয়ার্নিং, আমাদেরকে ওয়ার্নিং দিয়েছিল। কখন ওয়ার্নিং দিয়েছিল বলো তো? এই যে মানে কী নিয়ে ওয়ার্নিং দিয়েছিল? রিগার্ডিং মানে কোনো একটা বিষয় নিয়ে, বা অ্যাবাউট আর্থকুইক নিয়ে আমাদের কিন্তু ওয়ার্নিং দিয়েছে যে তোমরা সচেতন হও। আর্থকুইক রেজিস্ট্যান্ট বিল্ডিং, আচ্ছা বিল্ডিং আছে, সো বিল্ডিং কোথায় আছে? আর এই যে দেখো, এই যে বিল্ডিং, বুঝছো? তাহলে একটাই বাকি আছে, এই যে শুড বি ফলোড স্ট্রিক্টলি, কোনো কিছু ফলো করার বিষয়ে স্ট্রিক্ট হতে হবে। এই যে বিল্ডিং কোড যখন আমরা করব তখন আমাদের স্ট্রিক্ট হতে হবে, এবং বিল্ডিং যখন বানাবো তখন এইটা যাতে স্ট্রিক্টলি ফলো করা হয় সেটার কথা কিন্তু বলেছে। বলো কঠিন এগুলো? কঠিন না, কিন্তু তোমরা এইভাবে পড়বা, মিলায়ে পড়বা, দেখবা যে একবার প্র্যাকটিস করলে ওটা তোমার অনেক দিন ধরে মাথায় থেকে যাবে, মানে বারবার তুমি পড়লে ভুলবা না আর কি। আচ্ছা, এরপরে দেখো ইমেল পড়েছি, আইসিটি পড়ার দরকার নাই। দেখো ডোনেশন অফ ব্লাড, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আচ্ছা, তোমরা জানো ডোনেশন অফ ব্লাড, হয়তো বা তোমাদের অনেকে ব্লাড দিয়েছো কিনা আমি জানি না, দিতেই পারো। আচ্ছা, ডোনেশন অফ ব্লাড, রক্তদান যেটা, ঠিক আছে, রক্তদান। সো আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে এখানে সাবজেক্ট ডোনেশন, তাহলে আমাদের একটা ভার্ব লাগবে। ভার্ব নাই, হবে না। এই যে ইজ, দেখছো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, ইজ ইউনিভার্সালি অ্যাকনলেজড টু, এখানে টু আছে, তার মানে পরে একটা ভার্বের বেস ফর্ম লাগবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। টু, এই যে টু বি হচ্ছে ভার্বের বেস ফর্ম। টু বি আ ভেরি নোবেল ডিড, মানে তোমার প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যাবে যে তুমি সেন্টেন্স স্ট্রাকচার একেবারে তোমার মাথার মধ্যে চলে আসবে, এবং এইটা শুধু তোমার যে ম্যাচিংয়ে হেল্প করবে তা না, তোমার মনে করো যে তুমি উইথ ক্লু, উইথাউট ক্লু, রাইট ফর্ম অফ ভার্ব, সব জায়গায় এই জিনিসগুলো তোমাকে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা, টু বি এ ভেরি নোবেল ডিড, একটা মহৎ কাজ হিসাবে এটাকে তোমার ইউনিভার্সালি অ্যাকনলেজড করা হয়, স্বীকার করা হয়। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, সাম অফ আস নারিশ মানে কি? লালন করা। ঠিক আছে, সাম অফ নারিশ কী লালন করে? দেখো তো, আমাদের কিন্তু একটা অবজেক্ট লাগবে। ঠিক আছে, নারিশ একটা তোমার ফাইনাইট ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব, এরপরে একটা অবজেক্ট লাগবে। তাহলে সাউন্ড হেলথ নারিশ করে না, এনাফ টু সেভ নারিশ করে না, ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া না, এরকম কিছু না। ঠিক আছে, একটা মিসকনসেপশন টাইপের কিছু। এই যে দেখো, একটা মিসকনসেপশন মানে
একটা খারাপ ধারণা অ্যাবাউট ব্লাড ডোনেশন, রক্তদান সম্পর্কে, হুইচ কনভেইজ মানে যেটা প্রদান করে, কি প্রদান করে একটা নেগেটিভ মেসেজ, আর নেগেটিভ মেসেজ ফর দ্য আদার্স, অন্যদের জন্য। বলে তুই যদি রক্ত দিস, তোর শরীরে আর রক্ত না থাকলে তুই তো মারা যাবি, তাহলে আরেকজনকে বাঁচাতে যে তুই কেন মরবি, করা যাবে না, বুঝছো, আগে নিজে বেঁচে বাপের নাম, কথা আছে না এরকম, তো এরকমভাবে আর কি তারা বলে। ওকে ফাইন। আচ্ছা, অ্যাজ পার মেডিকেল সায়েন্স, কিন্তু মেডিকেল সায়েন্স কি বলতেছে, এভরি ম্যান ইন, যাদের সুস্থ দেহ আছে, তাহলে কি সে সুস্থ দেহ, যে সাউন্ড হেলথ ক্যান ডোনেট ব্লাড, তারা রক্তদান করতে পারে কত মাস পর পর, এই যে আফটার 3 months উইথাউট এনি সাইড এফেক্ট, কোনো রকম সাইড এফেক্ট ছাড়া তারা কিন্তু 3 মাস পর পর রক্তদান করতে পারে। আচ্ছা ফাইন। এরপরে দেখো উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত, কি থাকা উচিত, এখানে তো একটাও নাই, উই শুড হ্যাভ আ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া, একটা স্বচ্ছ ধারণা উচিত, দ্যাট ইফ, যদি আমরা, ঠিক আছে, এই যে দেখো, উই ডোনেট ব্লাড উই ইনভাইট নো হার্ম টু আস, এই যে কন্ডিশনালের কথা বলছিলাম, ঠিক আছে, কিন্তু এটা যেহেতু জিরো কন্ডিশন, এই জন্য এখানের উইল বা শিয়াল বসে নাই, তবে দিলে কোনো সমস্যা হইতো না, উইল বা উই শিয়াল ইনভাইট নো হার্ম টু আস, ঠিক আছে, দেওয়া যেত। ওকে, সামটাইমস আ ব্যাগ অফ আর ব্লাড, এক ব্যাগ রক্ত বাঁচাইতে পারে মানুষের জীবন, এটাই বলছি, দ্য লাইফ অফ এ ডাইং পারসন। আর এদিকে হবে হচ্ছে তোমার হচ্ছে কোথায় জানি, এই যে এনএফ টু সেভ, অনেকে বলে না যে এক ব্যাগ রক্তের প্রয়োজন, আবার যেগুলো বাচ্চা আছে একেবারে ছোট ছোট বাচ্চা, ওদের কিন্তু এক ব্যাগও লাগে না, 250 গ্রাম 200 গ্রাম লাগে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দরকার নাই, এটাও দরকার নাই, দেখি আমরা আর কোনটা প্র্যাকটিস করতে পারি। আর্সেনিক প্রবলেম নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, টলারেন্সটা আমরা একটু পড়ি আর কি, বাট ততটা গুরুত্বপূর্ণ না টলারেন্স। ফ্রেন্ডশিপ, এটাও ততটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, হিউম্যান রাইটস নিয়ে একটু পড়তে হবে, ইদানিং হিউম্যান রাইটস নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে, সো এটা কিন্তু একটা হট টপিক বলা যায়, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ওকে, উই ক্যান নট এনশিওর, আমরা নিশ্চিত করতে পারি না, ঠিক আছে, উই ক্যান নট এনশিওর। আচ্ছা, আমরা নিশ্চিত করতে পারি না, কি নিশ্চিত করতে পারি না, এই যে শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে পারি না, শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে পারি না, কি ছাড়া, উইথাউট এস্টাবলিশিং হিউম্যান রাইটস, হিউম্যান রাইট এস্টাবলিশ করা ছাড়া কোনোভাবেই কিন্তু শান্তি বা উন্নতি তোমার কিন্তু রক্ষা করা সম্ভব না, বা এটা তোমার হচ্ছে এস্টাবলিশ করা সম্ভব না। রাইট শুড বি, ঠিক আছে, এই যে অধিকার, শুড বি, এই যে বি ভার্বের পরে সাধারণত V3 হয়, শুড বি, বি ভার্বের পরে V3 হয়, তাহলে কোথায় আছে, এই যে প্রিজার্ভড, রাইট শুড বি প্রিজার্ভড ফর বোথ, মানে হচ্ছে দুইজন, তাহলে দুইজন কারা কারা হবে, এই যে প্রিভিলেজড এবং আনপ্রিভিলেজড ক্লাসেস অফ পিপল, এই দুই শ্রেণীর মানুষের জন্যই কিন্তু তোমার এটা করা উচিত, আমাদের অধিকার রক্ষা করা উচিত, ঠিক আছে। আচ্ছা, দেখো, হিউম্যান রাইটস আর, মানবাধিকারগুলা আর, হিউম্যান রাইটস আর, সো এখানে একটা তোমার হচ্ছে বি ভার্ব আছে, সো সাধারণত V3 হবে, সো V3 আর কোথায় আছে, এই যে হিউম্যান রাইটস আর ভায়োলেটেড থ্রু দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ভায়োলেটেড হচ্ছে, অ্যান্ড আমরা কি দিতে পারি, সম্ভবত এটা দিতে পারি, ইয়েস এটাই দিতে পারি, অ্যান্ড সোসাইটি শুড গেট রিড অফ ইট, যেহেতু ভায়োলেট হচ্ছে তাই সোসাইটির কী করা উচিত, যে এটা থেকে মুক্তি পাওয়া উচিত। ভায়োলেশন অফ কি দিতে পারি, ভায়োলেশন অফ, এই যে হিউম্যান রাইটস, ভায়োলেশন অফ হোয়াট, হিউম্যান রাইটস ইজ এ ক্রাইম, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস ইজ এ ক্রাইম, কাদের জন্য, ইজ এ ক্রাইম, কোনটা দিতে পারি বলো তো, ভায়োলেশন অফ। আচ্ছা, তাহলে আমার মনে হচ্ছে যে হিউম্যান রাইটস আর আমরা সির সাথে হচ্ছে এইটা দিতে পারি, বিকজ অফ ভায়োলেন্স, এই যে ভালো করে পড়ো, এটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, দেখো হিউম্যান রাইটস আর আমরা দিয়েছিলাম হচ্ছে তোমার সির সাথে দিয়েছিলাম হচ্ছে প্রথমটা, আর ভায়োলেটেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি শুড গেট রিড অফ ইট, এটার সাথে এটা কিন্তু মিলতেছে, কোনো সমস্যা নেই গ্রামেটিকলি, বাট পরবর্তীতে যখন আমরা এটা দিব যে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস ইজ এ ক্রাইম বিকজ অফ ভায়োলেন্স, এটা কিন্তু মিলতেছে না, সুতরাং আমাদেরকে এইখানে হিউম্যান রাইটস আর ভায়োলেটেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বিকজ অফ ভায়োলেন্স এটা দিতে হবে, এবং এইটার সাথে দেখো হিউম্যান রাইটস ওইটা তো কমিশন হবে, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস ইজ এ ক্রাইম, আর এইটার সাথে এইটা দিতে হবে, অ্যান্ড সোসাইটি শুড গেট রিড অফ ইট, ঠিক আছে। তাহলে আরেকটু ক্লিয়ার করে দিই, দেখো হিউম্যান রাইটস আর, এই যে V3 ইজ ভায়োলেটেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড,
এইটা দিলে হবে না, কেননা পরবর্তীতে এই যে ভায়োলেশন অফের সাথে ওটা মিলতেছে না। সো আমরা এইটার সাথে দিব হিউম্যান রাইটস আর ভায়োলেটেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বিকজ অফ ভায়োলেন্স, ভায়োলেন্সের কারণে হচ্ছে ভায়োলেটেড হচ্ছে সারা বিশ্বে, অ্যান্ড ভায়োলেশন অফ হিউম্যান রাইটস ইজ এ ক্রাইম, এটা একটা যেহেতু পাপ, অ্যান্ড সোসাইটি শুড গেট রিড অফ ইট, এবং সোসাইটিকে এটা থেকে পরিত্রাণ পাওয়া উচিত। এবং সর্বশেষ যেটা আছে, হিউম্যান রাইটস কমিশন ইজ অ্যান অর্গানাইজেশন ওয়ার্কিং ফর হিউম্যান রাইটস, যারা হিউম্যান রাইটের জন্য কিন্তু কাজ করতেছে। আচ্ছা, এটা অতটা দরকার নেই। এই যে গ্লোবালাইজেশনটা ইম্পর্টেন্ট অনেক বেশি, ঠিক আছে, গ্লোবালাইজেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা নিশ্চয়ই জানো যে গ্লোবালাইজেশনটা কি, মানে গ্লোবাল ভিলেজ, তাই তো? ওকে, দেখো গ্লোবালাইজেশনটা কেন হচ্ছে? অফকোর্স ইন্টারনেট বা প্রযুক্তির উন্নতির কারণে। গ্লোবালাইজেশন ইজ নাও ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এভরিথিং সব আছে। এটা একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ চলো তো আমরা একটু দেখি এখানে কি আছে। এই যে ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্কের জন্য, হ্যাভিং আ ফার রিচিং এফেক্ট অন মেনি অ্যাসপেক্টস অফ লাইফ, এবং এই গ্লোবালাইজেশনে কি আছে, একটা ব্যাপক পরিমাণে প্রভাব আছে মেনি অ্যাসপেক্টস অফ লাইফ, আমাদের জীবনের অনেক ক্ষেত্রে এটার ব্যাপক একটা তোমার হচ্ছে এফেক্ট বা প্রভাব রয়েছে। আচ্ছা, ওয়িং টু গ্লোবালাইজেশন, আচ্ছা ওয়িং টু মানে হচ্ছে বিকজ অফ, এটা মাথায় রাখবা, বিকজ অফ, তাহলে বিকজ অফ গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশনের কারণে, ঠিক আছে, গ্লোবালাইজেশনের কারণে, ওয়িং টু গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশনের কারণে উই ক্যান নাও লার্ন ইনস্ট্যান্টলি, আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একেবারে ইনস্ট্যান্টলি শিখতে পারি। কি শিখতে পারি বলো তো? উই ক্যান নাও ইনস্ট্যান্টলি শিখতে পারি, কি শিখতে পারি? অ্যান্ড দে ক্যান শেয়ার, এটা না, দ্য ইন্ডাস্ট্রি ডেভেলপ না, আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এরকম কিছু না। এই যে শিখতে পারি বা জানতে পারি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কি ঘটতেছে, অ্যান্ড আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ড, এরকম কিছু যদি থাকতো তাহলে সেটা হতো, কিন্তু হচ্ছে এরকম কিছু নাই। তাহলে দেখি কোনটা হবে, লাইক নেক্সট টু নারবে, এটা হবে না, ক্যান ইমিডিয়েটলি কাম টু ইটস অ্যাসিস্ট্যান্ট, এরকম কিছু হবে না। সো আমরা বলতে পারি হচ্ছে এই যে এইটা আর কি, অ্যান্ড ট্রাভেল এনিওয়ার ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম। সো আমরা কি দিলাম এখানে, যে গ্লোবালাইজেশনের কারণে আমরা কোনো কিছু দ্রুত জানতে পারি, কি জানতে পারি, যেটা পৃথিবীর অন্যান্য দেশে ঘটতেছে, এবং ট্রাভেল করতে পারি যে কোনো বিশ্বে অনেক কম সময়ের মধ্যে। দেখো এর সাথে অনেকগুলো মিলতো, বাট তুমি মিলাইলে অন্যগুলো আর মিলতো না পরবর্তীতে। কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দেশগুলো হ্যাভ টার্নড ইনটু এ গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ভিলেজে টার্ন করেছে, অ্যান্ড দে ক্যান শেয়ার জয়স অ্যান্ড সরোস, এবং তারা কি করতে পারে, জয় এবং সরো শেয়ার করতে পারে। কীরকমভাবে বলো তো? লাইক নেক্সট ডোর নেইবার্স, মানে তারা এমনভাবে শেয়ার করতে পারে মনে হইতেছে যে একে অন্যের প্রতিবেশী, ঠিক আছে, একে অন্যের প্রতিবেশী তারা। আচ্ছা, ওকে, সো আমরা হচ্ছে এখন দেখব এরপরেটা কি আছে। ইফ ওয়ান কান্ট্রি ইজ ইন ডিস্ট্রেস, যদি কোনো একটা দেশ দুর্যোগের মধ্যে থাকে তাহলে অন্য দেশ তাকে সাহায্য করতে পারে, এরকম হবে। এই যে আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্যান্য দেশ, ক্যান ইমিডিয়েটলি কাম, তারা আসতে পারে, টু ইটস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সহযোগিতার জন্য আসতে পারে। আচ্ছা, ওকে, বাট ইন দ্য নেম অফ দ্য হেল্প অ্যান্ড কোঅপারেশন, বাট সাহায্যের নামে কিছু কিছু জাতি আর কি কী করতেছে, তোমার এক্সপ্লয়েট করতেছে, ওইটা বলবে আর কি। এই যে দ্য ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপড ক্যাপিটালিস্ট কান্ট্রি, পুঁজিবাদী দেশগুলো, উন্নত দেশগুলো, এই যে আর এক্সপ্লয়টিং, শোষণ করতেছে দ্য চিপ লেবার অ্যাভেলেবল ইন পুরার কান্ট্রিজ। সো তারা হচ্ছে মানব সম্পদগুলো নিয়ে এক দেশ থেকে তাদের নিজের দেশে কিন্তু কাজে লাগাচ্ছে আর কি, ঠিক আছে। সো এটা কিন্তু একটা খুব খারাপ বিষয় আর কি। ওকে, সো এরপরে হচ্ছে ডিসিপ্লিন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট বাট নট দ্যাট মাচ। দেখো ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট, এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে আর কি। রাজশাহী কলেজের স্কুলে আরও একটি স্কুলে এসেছিলো টেস্ট পরীক্ষায়, তোমরা যেগুলো দেওয়া দেখতেছো আর কি, এই যে উপরে তোমার হচ্ছে কি বলো এটারে, কি জানি, এই রেফারেন্স যেটা দেখতেছো আর কি, এটা কিন্তু আমরা আমাদের মডেল টেস্ট বইগুলোতে যুক্ত রাখি। এক্সট্রা কোয়েশ্চেনগুলো সাধারণত আমরা চেষ্টা করি যে বিভিন্ন স্বনামধন্য স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্ন দিতে, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। এই প্রশ্নগুলো যদি বোর্ডের বাইরে থেকে যায় তাহলে এই প্রশ্নগুলো সাধারণত দিয়ে থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে এক্সট্রোভার্টস এবং ইন্ট্রোভার্টসের বিষয়টা, ইন্ট্রো, ঠিক আছে, ইন্ট্রো মানে একেবারে মধ্যে চলে যায়, যে কথাবার্তা বলতে চায় না। এক্সট্রো মানে কি,
সে যে প্রাণ খুলে কথাবার্তা বলে, ঠিক আছে, মন খুলে কথাবার্তা বলে। সো দুইটার মধ্যে একটু পার্থক্য আছে এবং দুইটা বিষয় নিয়েই লেখা আর কি। ইন্ট্রোভার্ট অ্যান্ড এক্সট্রোভার্টস, এই যে দুই টাইপের যে মানুষ আছে, আর টু, এই যে আর টু দুইটা যেহেতু আছে, সাবজেক্ট নাই ভার্ব দিতে হবে, তাহলে এই ভার্ব কিন্তু এইটা ছিল আর এইটা ছিল, ঠিক আছে। বাট এই আর হচ্ছে আর ইউজুয়ালি আউটগোয়িং, আউটগোয়িং মানে যারা বেশি কথা বলে, এটা কিন্তু এক্সট্রোভার্টের কথা বলতেছে, বুঝছো। তাহলে আর টু পিকুলিয়ার, পিকুলিয়ার মানে হচ্ছে উইয়ার্ড, উইয়ার্ড, ঠিক আছে, মানে অদ্ভুত, ঠিক আছে, অদ্ভুত, উইয়ার্ড। আচ্ছা, পার্সোনালিটি, তাই না, টু পিকুলিয়ার টাইপস অফ পার্সোনালিটি, দুই ধরনের ব্যক্তিত্ব। ওকে ফাইন। দে আর তারা, তো সাবজেক্ট ভার্ব আছে আমাদের, এমন কিছু লাগবে, দে আর ডোন্ট লাইক টু, এরকম কিছু হয় না, ঠিক আছে, দে আর ডোন্ট লাইক টু হয় না। তারপর হচ্ছে দে আর ইউজুয়ালি হয় না, দে আর অ্যান্ড দে ডোন্ট লাইক, এরকম কিছু হয় না। সো এইটাই হবে, বুঝছো। শির, দে আর শির মানে হচ্ছে কমপ্লিটলি, ডায়ামেট্রিকলি মানে ডিফারেন্ট, দে আর কমপ্লিটলি ডিফারেন্ট, অপোজিট, ঠিক আছে, মানে অপোজিট আর কি, একেবারে পুরো আলাদা, ইন নেচার, স্বভাবে তারা পুরাটাই আলাদা, এটা বলতেছে আর কি। সো ইন্ট্রোভার্টস আর কয়, বুঝছো, কয় মানে একেবারে লজ্জা, ঠিক, বুঝছো, এরকম করে থাকে সবসময়, বা তারা কারোর সাথে মিশতে চায় না। হয়তো বা তোমাদের মধ্যে অনেকে আছে ইন্ট্রোভার্ট, যারা সাধারণত একা থাকতে পছন্দ করে, আবার কিছু আছে এক্সট্রোভার্ট, যারা সবার সাথে, মানে মনে করো যে এইখানে দাঁড়ায় আছে, ওরা দুইজন কথা বলতেছে, ওর মধ্যে যে নাক গলাবে, হ্যাঁ কী হয়েছে জানি, ও আচ্ছা আচ্ছা, এরকম কিছু, এই আর কি, বুঝছো। আর ইন্ট্রোভার্ট ওর সাথে কিছু কথা বললে ও হুম 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 এরকম আর কি, বুঝছো, হাসি বা কোনো রিয়াকশান নাই আর কি। আচ্ছা, সো ইন্ট্রোভার্টস আর কয়, তারা হচ্ছে খুব লজ্জাটে। এই যে জন ডাল লিখেছিল টু হিজ কয় মিস্ট্রেস, বুঝছো, একটা কবিতা, মানে লজ্জাশীল তার হচ্ছে বউয়ের কাছে একটা বউকে নিয়ে একটা কবিতা লিখেছিল। তো ইন্ট্রোভার্টস আর কয়, তারা হচ্ছে তোমার হচ্ছে অনেক বেশি লজ্জাশীল, অ্যান্ড দে ডোন্ট লাইক, কয় সাথে তারা কি করে না, ডোন্ট লাইক, তারা পছন্দ করে না, টকিং টু মাচ, তারা অনেক বেশি, তারা টকেটিভ না, বুঝছো, বাচাল না, তারা অনেক বেশি কথা বলতে কোনোভাবেই পছন্দ করে না। ইন কন্ট্রাস্ট, কিন্তু অপর দিকে এক্সট্রোভার্টস যারা আছে, ওই যে বললাম, মানে কথা না বললে যাদের পেটের ভাত হজম হয় না, বুঝছো, ইন কন্ট্রাস্ট এক্সট্রোভার্টস যারা আছে আর ইউজুয়ালি আউটগোয়িং, তারা অনেক বেশি কথা বলে, ঠিক আছে। আর কোনটা দিতে পারি, আচ্ছা, এক্সট্রোভার্টস আর ইউজুয়ালি আউটগোয়িং, নয়েজি অ্যান্ড ডোমিনেটিং, এই যে আউটগোয়িং, নয়েজি অ্যান্ড ডোমিনেটিং ইন নেচার, স্বভাবে তারা হচ্ছে অনেক বেশি কোলাহলপূর্ণ, অনেক বেশি চায় অন্যের উপরে প্রভাব বিস্তার করতে, নিজেদেরকে একটু জাহির করতে চায়, এরকম আর কি। আনলাইক দ্য ইন্ট্রোভার্টস, ইন্ট্রোভার্টদের মতো না, আনলাইক মানে কি, লাইক মানে মতো, আনলাইক মানে হচ্ছে মতো না, মানে অন্যরকম, অন্যরকম, ঠিক আছে, তারা হচ্ছে অন্যরকম। দে ডোন্ট লাইক টু রিমেইন আইসোলেটেড, তারা ইন্ট্রোভার্টের মতো একাকী থাকতে পছন্দ করে না, তার মানে তারা সবার সাথে সবসময়ের জন্য কিন্তু মিশতে চায়, ঠিক আছে। আইসোলেটেড মানে কি, একা, আইসোলেটেড মানে হচ্ছে একা, তারা হচ্ছে সবার সবসময়, মানে তারা যারা এক্সট্রোভার্ট আছে তারা সবাই কি করে, সবার সাথে মিশতে চায়, কথাবার্তা বলতে চায়, এরকম একটা নেচার তাদের কিন্তু রয়েছে আর কি। আচ্ছা, সো আর্সেনিকোসিস, এইটা তো আগেও ছিল, বাট আচ্ছা, ড্রাগ এডিকশন, ওটা আমরা প্র্যাকটিস করবো না, আর্সেনিকোসিস, ড্রাগ এডিকশনটা প্র্যাকটিস করবো, এরপরে মনে হয় আমাদের হচ্ছে ম্যানঅবজেক্টিভিটি, এটা আমরা খুব বেশি প্র্যাকটিস করবো না, কালচারও প্র্যাকটিস করবো না, এইটা প্র্যাকটিস করবো, ঠিক আছে। আর দুইটা, তাহলে একটা হলো এই যে কোডটা প্র্যাকটিস করতে চাইলাম, এই যে ড্রাগ এডিকশন, ঠিক আছে, যদি এটা সহজ, তারপরে একবার মিলাই দিই, তোমাদের আমার থ্রুতে প্র্যাকটিস করা হয়ে গেল। ওকে, দেখো ড্রাগ এডিকশন, বুঝতেই পারছো, সাবজেক্ট আছে, ভার্ব লাগবে। সো আমরা কোনটা দিতে পারি তাহলে, এই যে ইজ, ড্রাগ এডিকশন ইজ, ঠিক আছে, ড্রাগ এডিকশন ইজ, ওকে ফাইন। কোনটা দেবো তাহলে, ইজ এ স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল ডিসিজ, ইজ নট অনলি এ ন্যাশনাল বাট অলসো গ্লোবাল প্রবলেম। দেখো মনে হচ্ছে কিন্তু সবগুলোর সাথে হবে, ইউজড ফর ইনটক্সিকেটিং ড্রাগস, তারপরে হচ্ছে টেকেন বাই, মনে হইতেছে সবগুলাই হবে, মানে গ্রামাটিক্যালি সবগুলাই কারেক্ট, বাট তোমাকে এটাই দিতে হবে, ইজ নট অনলি আ ন্যাশনাল বাট অলসো আ গ্লোবাল প্রবলেম। আদারওয়াইজ তুমি যদি অন্য কোনোটা দাও, সেক্ষেত্রে পরবর্তীগুলা মিলাইতে তোমার খুব কষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে ড্রাগ এডিকশন ইজ নট অনলি আ ন্যাশনাল বাট অলসো আ গ্লোবাল প্রবলেম। ওকে, ইট, এবার হচ্ছে আমরা কি দেবো, ইট হ্যাজ দিতে পারি। আচ্ছা, ইট হ্যাজ না, ইট হ্যাজ তো হবে না,
আমরা হচ্ছে আচ্ছা দিলাম ইট হ্যাজ, ওকে ইট হ্যাজ। এরপর হচ্ছে আমরা দিতে পারি গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন অফ দ্য কান্ট্রি। গ্রাস্প মানে কি গ্রাস করেছে, গ্রাস করা, আচ্ছা গ্রাস করা। আচ্ছা দেখো আমি ছোট্ট একটা জিনিস এখানে ভুলিয়ে ফেলেছি, এটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন ইজ, এইটা দিলে আমি বলতে চাইছিলাম যে এইটা দিলে তোমার হচ্ছে মিলাইতে পারবে না, তোমাকে এইটা দিতে হবে, কেননা নট অনলি বাট অলসো একসাথে বসে আর কি সাধারণত। ওকে দেখা যাক, তাহলে ড্রাগ অ্যাডিকশন ইজ, এটা হবে আর কি, ইজ এ স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল মানে থিংস। এটা তোমার একটা প্রথমে সংজ্ঞা দিয়ে দিল, ওকে ফাইন, একটা ডেফিনেশন দিয়ে দিল। এরপর হচ্ছে কি বলতেছে যে ইট হ্যাজ গ্রাস্পড, এটা গ্রাস্পড করেছে দ্য ইয়াং জেনারেশন অফ দ্য কান্ট্রি, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে গ্রাস করে ফেলেছে, ওকে ফাইন। ড্রাগস, ড্রাগস এটা কি দিতে পারে বলো তো? ড্রাগস মিন্স, ড্রাগের সংজ্ঞা ড্রাগস মিন্স তো হবে না, বুঝছো, কেননা ড্রাগ মিন্স হইতো, সো মিন্স কোনোভাবে হওয়ার সুযোগ নেই। সো ড্রাগস আর, ঠিক আছে, ড্রাগস আর ইউজড ব্যবহার করা হয় ফর ইনটক্সিকেটিং অ্যান্ড স্টিমুলেটিং ইফেক্টস। সো এটা আমাদের শরীরের মধ্যে কোনো একটা ইফেক্ট তৈরি করার জন্য বা একটা চালনা বা তাড়িত অনুভব করার জন্য সাধারণত মানুষ খারাপ বিষয় অর্জন করার জন্য এটা কিন্তু ব্যবহার করে আর কি। ওকে, দিস ড্রাগস, এই ড্রাগগুলো, দিস ড্রাগস, আচ্ছা আমরা কিন্তু আর দিতে পারি, দিস ড্রাগস আর, তাই না? আচ্ছা ডি নাম্বার, তাহলে আমরা আর দিলাম, দিস ড্রাগস আর টেকেন, দিস ড্রাগস আর টেকেন নেওয়া হয় বাই স্মোকিং, আইদার স্মোক করে অথবা থ্রু ইনজেকশন, অথবা কেউ কেউ ইনজেকশনের মাধ্যমে কিন্তু ড্রাগটা নাই। ওকে, সো অ্যাডিকশন, এই যে এবার অ্যাডিকশনের কথা বলতেছে, ইজ নট অনলি আ ন্যাশনাল বাট অলসো এ গ্লোবাল প্রবলেম, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যদি এইটা মানে ড্রাগ অ্যাডিকশন ইজ নট অনলি আ ন্যাশনাল বাট অলসো গ্লোবাল প্রবলেম দিতাম, বুঝছো, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এই যে অ্যাডিকশন ইজ এ স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিংস এটা দিতে হতো, ঠিক আছে, এটাও হইতো, কোনো সমস্যা ছিল না, বুঝছো। সো ওইভাবেও লেখা যাবে, চাইলে কিন্তু এইভাবেও তুমি লিখতে পারো। তার মানে এই যে ড্রাগ অ্যাডিকশন ইজ নট অনলি আ ন্যাশনাল বাট অলসো গ্লোবাল প্রবলেম এটা দিলে হবে, আবার অ্যাডিকশন ইজ এ স্ট্রং অ্যাট্রাকশন ফর এনি হার্মফুল থিংস এটাও হবে, ঠিক আছে, দুইভাবে লিখতে পারো। আমরা প্রথমে যেভাবে লিখছি ওটাও ঠিক, আবার তুমি যদি এটার সাথে এটা এক্সচেঞ্জ করে লিখতে চাও, ওকে ফাইন, নো প্রবলেম, হবে, বুঝছো। ওকে, তাহলে চলো তো আমরা আরেকটা প্র্যাকটিস করে আমরা আমাদের ক্লাস শেষ করে দিব। কোনটা প্র্যাকটিস করি? এই যে এইটা দেখো, যেটা তোমাদেরকে শিখাইছিলাম বা বলছিলাম যে অনেক সময় তোমার কিন্তু 4 নাম্বার দিয়েও শুরু করা লাগতে পারে, এখানে কিন্তু সেটা শুরু করতে হবে। পুরো প্যাসেজটা কী নিয়ে বলো তো? উই ওয়াল নিয়ে, নাকি সিম্পল মাইন্ডেড পিপল নিয়ে, নাকি সিম্পলিসিটি নিয়ে? আগে তো সিম্পলিসিটি আসবে, তারপর না সিম্পল মাইন্ডেড পিপল আসবে। সো তোমরা কিন্তু শুরু করতে হবে ডি দিয়ে, বুঝছো, সিম্পলিসিটি। আচ্ছা তাহলে সিম্পলিসিটি ইজ সাবজেক্ট ভার্ব, আচ্ছা একটা বিরাট বড় গুণ, বুঝছো, যেটা সবার মধ্যে থাকে না। অনেকে একটু গর্জিয়াস হইতে চায়, লাক্সারিয়াস লাইফ লিড করতে চায়, বাট সিম্পলিসিটি হচ্ছে অনেক বড় একটা গুণ। ওকে ফাইন, এরপরে দেখো সিম্পলিসিটি আসছে, এবার আমরা ইট দিব, ঠিক আছে, সিম্পলিসিটি আসছে, এবার আমরা কী দিব? ইট দিব। আগে ইট দিলে হতো না, কেননা সিম্পলিসিটি নাউন আগে দিতে হবে, তারপরে প্রোনাউন। ওকে, তাহলে ইট, আমরা হচ্ছে ইট সি দিলাম। আচ্ছা ইট হেল্পস, এটা আমাদেরকে সহযোগিতা করে, বুঝছো, ইট হেল্পস। তাহলে আমরা দুইটা দিতে পারি, বুঝছো, এইটাও হয় এটাও হয়, বুঝছো, দুইটা হবে, তুমি কোনটা দেবে এটা তোমার বিষয়, বুঝছো। যেমন আমরা দিতে পারি ইট হেল্পস আস থিঙ্ক সিম্পল ওয়েজ অফ লাইফ, ইট হেল্পস আস টু মিক্স উইথ আদার্স ইজিলি, এটাও দেওয়া যেতে পারে। বাট মানে দুইটাই তুমি দিতে পারবা, কোনো সমস্যা নেই। এবার দেখো সিম্পল মাইন্ডেড, তুমি হচ্ছে ইট দিয়ে দুইটা বাক্য তৈরি করবা পরপর, একটাতে তুমি এইটা দিলা, আরেকটাতে এটা দিলা, কোনো সমস্যা নেই, পরপর তৈরি করবা, ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারো, বুঝছো। এইখানে আমরা সিটাকে এটার পাশে নিয়ে আসবো, এটার পাশে নিয়ে আসবো, বিটা তারপরে দিব, ঠিক আছে, এখানে দিব বিটা, আর হচ্ছে ওইটা একেবারে লাস্টে দিব। সো আমরা সিম্পলিসিটি নিয়ে করলাম, ইট দিয়ে দুইটা বাক্য হইলো, এই যে দুইটাই কিন্তু প্রায় একই, এই যে এইটা, বুঝছো, এইটা এবং এইটা, একটা হলো ইট হেল্পস দিবা, একটা হলো ইট অলসো হেল্পস দিবা, বুঝছো। এই যে তুমি পরপর ওইটা হচ্ছে ইন্টারচেঞ্জেবলি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো সিম্পল মাইন্ডেড পিপল, যারা হচ্ছে সাধারণ মনের মানুষ আছে, তারা কি করে? সিম্পল মাইন্ডেড পিপল আর, আচ্ছা পিপল এটা তো প্লুরাল, তাহলে সিম্পল মাইন্ডেড পিপল আর রিয়েলি হ্যাপি, তারা কিন্তু আসলেই সুখী। সিম্পল মাইন্ডেড পিপল আর রিয়েলি হ্যাপি, তারা কিন্তু কি আসলেই সুখী। সো উই অল শুড ট্রাই, আমাদের সবার কি চেষ্টা করা উচিত, টু অবটেইন সিম্পলিসিটি, সিম্পলিসিটি অর্জন করার জন্য ফ্রম দ্য বিগিনিং অফ আওয়ার লাইফ, ঠিক আছে, আমাদের জীবনে একেবারে শুরু থেকে। সো তাহলে এরকম কোনো কিছু যদি আসে, ইন কেস আসতে পারে, ঠিক আছে,
সেক্ষেত্রে কিন্তু তুমি চেষ্টা করবা যে একেবারে মানে যেভাবে শুরু করলে এটা একটা ভালো হয় বা সুন্দর হয়, লাইক এটা তো সিম্পলিসিটি নিয়ে, সো সিম্পলিসিটি নিয়ে সেন্টেন্সটা তৈরি করবা। দেখবা যে টিচারের একটা পজিটিভ ইমপ্রেশন তোমার উপর পড়বে এবং তোমার পরবর্তী যে লেখাগুলো আছে সেটাই একটা রিফ্লেক্ট করবে ওইটা। আর যদি কেউ ইন কেস এরকম ভাবতে না পারো, অর্থাৎ 5টা বাক্য লেখো, ঠিক আছে, তোমার নাম্বার দেওয়া হবে, সমস্যা নাই, বুঝছো। বাট পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করা এক্সামিনারে এটা একটা বড় জিনিস, বুঝছো, অনেক বড় একটা জিনিস। সো আমরা যখন শিখতেছি অবশ্যই ভালো করেই শিখবো, ঠিক আছে, সর্বোচ্চটা দিয়ে ট্রাই করতে হবে। ওকে, সো আই গেস আমরা শেষ করে ফেলেছি। আর এইদিকে যতগুলো আছে এগুলো ততটা ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট একটু চোখ বুলাই দিও। আমি তো যেগুলো হচ্ছে পড়াইছি ওগুলো তো ইম্পর্টেন্ট, অবশ্যই আমার থ্রুতে তোমরা প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ, মনে থাকবে। বাট আরও যেগুলো আমরা রাখছি স্লাইডটা তো তোমাদেরকে দেওয়া হবে, তো তোমরা হচ্ছে ওগুলো একটু দেখে নিও, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। তোমরা আমাদের সাথে এই যে সোশ্যাল মিডিয়ার এই সাইটগুলোর মাধ্যমে তোমরা যুক্ত হইতে পারো। আমাদের গ্রুপ আছে তোমাদের জন্য, পেজ আছে, তারপরে ইউটিউব চ্যানেল আছে, এগুলাতে অনেকগুলা অনশট দেখবা যে পুরো একটা তোমার দেওয়া আছে প্লেলিস্ট, সেখান থেকে তোমরা তোমাদের প্রিপারেশন নিশ্চিত করতে পারো। এটা তোমাদের ভালোর জন্যই দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।